আসসালামু আলাইকুম। তোমাদের ফিজিক্সের অনুশীলনীর প্রশ্ন সমাধান ক্লাসে স্বাগতম। আজকে আমরা ফিজিক্সের ফার্স্ট পেপারের অধ্যায় ৯ তরঙ্গের আহ, কি টাইপের অনুশীলনীর প্রশ্নগুলো আছে এবং অনুশীলনীর প্রশ্নগুলো কিভাবে সলভ করা যায় সেটা আমরা একটু দেখব। আমি মুশফিক সাদিদ প্রাপ্য, আশা করি তোমাদেরকে কিছু শিখাতে পারবো। ওকে, সো মনোযোগ দিয়ে একটু। নিচের কোনটি যান্ত্রিক তরঙ্গ নির্দেশ করে? তো আমাদের আগে জানতে হবে তরঙ্গ কয় প্রকার। তো বা এই সেন্সে যদি আমরা বলি তরঙ্গকে অনেক কিছুর বেসিসেই ভাগ করা যায়, তবে তরঙ্গকে মূলত আহ কোন মাধ্যমে যায় সেটার উপর ভিত্তি করে তরঙ্গ হলো তাড়িৎচুম্বক তরঙ্গ আর হলো তোমার যান্ত্রিক তরঙ্গ, এই দুই ভাগে ভাগ করা যায়। তো এখন তাড়িৎচুম্বক আর যান্ত্রিক তরঙ্গ উদাহরণগুলো পড়তে হবে, যেই ভাগই পড়ো না কেন মেডিকেল অ্যাডমিশনের জন্য উদাহরণগুলো খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট। সো মনে রাখবা তাড়িৎচুম্বক তরঙ্গের ভিতরে আমরা ইয়েতেই পড়ছি, কি বলে, কেমিস্ট্রিতেই পড়ছি যে আলোক তরঙ্গ, আলো যত টাইপের তরঙ্গ আছে, হতে পারে গামা রশ্মি, হতে পারে মহাজাগতিক রশ্মি, হতে পারে এক্স রে, হতে পারে অবলোহিত, হতে পারে দৃশ্যমান বেনিয়া সহকলা, সবগুলোই কিন্তু তাড়িৎচুম্বকের আন্ডারে চলে যায়। অন্যদিকে যান্ত্রিকের আন্ডারে বাকি যত কিছু আছে, আলো এবং আলো রিলেটেড যে তরঙ্গগুলো আছে, এগুলো বাদে যত তরঙ্গ আছে যেগুলো মাধ্যম লাগে যাওয়ার জন্য, সেগুলোকে আমরা যান্ত্রিক তরঙ্গ বলি, যে এগুলোতে মাধ্যম লাগে। আর আলো রিলেটেড যতগুলো তরঙ্গ আছে সেগুলো মাধ্যম ছাড়াই শূন্য স্থান দিয়েই যেতে পারে। সো তাহলে সেগুলোকে আমরা তাড়িৎচুম্বক বলি। সো এখানে যদি দেখো তাহলে আলো, হলুদ কালার, হলুদ বলতে হলুদ কালার বোঝাইছে, বেতার তরঙ্গ, এগুলো সবই কেমিস্ট্রিতে আমরা পড়ছি, এগুলো হলো তাড়িৎচুম্বক তরঙ্গ। তাহলে এখানে একমাত্র যান্ত্রিক তরঙ্গ নির্দেশ করে শব্দ তরঙ্গ, শব্দ মাধ্যম ছাড়া যেতে পারবে না। ওকে, সো তাহলে গেল। নিচের কোনটা কম্পাঙ্কের একক? একেবারে দুধ ভাত লেভেলের প্রশ্ন করছে। কম্পাঙ্কের একক হলো হার্জ, আমরা জানি কম্পাঙ্কের একক হলো হার্জ। ওকে, কোন তরঙ্গের উপর সমদশা সম্পন্ন গতিপথকে কি বলে? এখন দেখো একটা তরঙ্গ, এই তরঙ্গের সমদশা বলতে বোঝাইতেছে যে দশা মানে অবস্থা, তাই না? আরে তোর কি অবস্থা, তোর কি দশা? আমার পড়াশোনার দশা খুবই খারাপ। সো দশা মানে অবস্থা বোঝায়। সো দশা মানে দেখো এইটা সবচেয়ে উঁচু জায়গায় আছে, এইটা সব থেকে উঁচু জায়গায় আছে, এটা সব থেকে উঁচু জায়গায় আছে, এটা সব থেকে উঁচু জায়গায় আছে। সো এই যে বিন্দুগুলো, এরা কিন্তু সমদশায় আছে। তো এরকম যদি আমি ধরলাম যে তুমি পুকুরে পানির ভিতরে ঢিল ছুঁড়লে, তখন কিন্তু একটা কাইন্ড অফ একটা ফেনোমেনা দেখা যায়, যে একটা জিনিস কাহিনী দেখা যায়। এরকম শর্ট আঁকায় দিলাম। ওকে, সো যে এরকম উঁচু জায়গাগুলো মিলে একটা গোল রিং তৈরি করে, উঁচু জায়গাগুলো মিলে একটা গোল রিং তৈরি করে, উঁচু জায়গাগুলো মিলে একটা গোল রিং তৈরি করে। সো তার মানে তুমি যে দেখো পানির ভিতরে যে গোল রিং গুলো তৈরি হচ্ছে, অর্থাৎ রিং গুলা কিন্তু সবই উঁচু জায়গা। রিং এর মধ্যে কি কোনো নিচু জায়গা থাকে? থাকে না। উঁচু জায়গাগুলোই মিলেই তো একটা রিং তৈরি করে। সো তার মানে এই যে প্রত্যেকটা রিং দেখতেছো, প্রত্যেকটা রিং আসলে কি জানো? প্রত্যেকটা রিং আসলে হলো তরঙ্গ মুখ। ঠিক আছে, প্রত্যেকটা রিং আসলে তরঙ্গ মুখ। তো তাহলে তরঙ্গ মুখ সমদশা সম্পন্ন যদি হয়, তাহলে এই সমদশা সম্পন্ন প্রত্যেকটা কণা, সমদশা সম্পন্ন প্রত্যেকটা কণা যে গোল অংশটা তৈরি করতেছে তাকে আমরা বলতেছি তরঙ্গ মুখ। তরঙ্গ মুখ যত দূরে যাবা দেখবা তরঙ্গ মুখ কাছে থাকলে গোল দেখাবে, আর দূরে গেলে দেখো এইটুকু যদি দেখো, দেখে মনে হবে যে সমান্তরাল বা সমতল। সো সমতল তরঙ্গমুখ আর গোলীয় তরঙ্গমুখ, তরঙ্গমুখ দুই প্রকার, এগুলো আলো চ্যাপ্টারে পড়বা। এবার যদি আসি আর তরঙ্গ চেনা যাবে নিচের কোন বৈশিষ্ট্য দিয়ে? আচ্ছা, তরঙ্গ তো জানি আমরা, একটা আছে আর তরঙ্গ এরকম, আর একটা আছে হলো স্প্রিং এর হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাই না? সংকোচন হয়, প্রসারণ হয়, সংকোচন হয়, আবার প্রসারণ হয়। সো এখন কথা হলো যে স্প্রিং এর এই তরঙ্গগুলো সমবর্তন সম্ভব না। সমবর্তন জিনিসটা কি? সমবর্তন হলো ত্রিমাত্রিক তরঙ্গকে একমাত্রিক বা দ্বিমাত্রিক করে দেয়, মানে তার মাত্রা চেঞ্জ করে দেয়, ডিরেকশন ঘুরায় দেয়, এটাকে আমরা সমবর্তন বলতেছি। সো এখন কথা হলো যে এই যে স্প্রিং এর তরঙ্গগুলো, এরা সংকোচন প্রসারণ দিয়ে এইভাবে এইভাবে যায়, এদের সমবর্তন করা সম্ভব হয় না। তো আর তরঙ্গের এইটাই একটা স্পেশালিটি, সমবর্তন হয়। প্রতিফলন সবাই করে, ব্যতিচারও সবাই করে, অপবর্তনও সবাই করে, বাট সমবর্তন সবাই করে না। সমবর্তন অনলি আর তরঙ্গ করে। সো এই জন্য আর কি এটা বলা হচ্ছে আর তরঙ্গের বিশেষ বৈশিষ্ট্য, যেটা দিয়ে আর তরঙ্গকে চেনা যাবে। এবার যদি আসি নিম্নোক্ত তরঙ্গের কোনটি লম্বিক তরঙ্গ? ভাইয়া লম্বিক তরঙ্গ বলতেই বোঝাইতেছে, লম্বিক তরঙ্গের অনেকগুলো নাম আছে, দীঘল তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। সো লম্বিক তরঙ্গ বলতে বোঝাইতেছে যে যে হলো লম্বা লম্বি যাচ্ছে, মানে সামনে পিছনে যাচ্ছে, লম্বা লম্বি যাচ্ছে। আর তরঙ্গ মানে এইভাবে যায়। সো এখন যদি আমরা পানির তরঙ্গ দেখি, পানির তরঙ্গ এইভাবে যায়, আলোক তরঙ্গ এইভাবে যায়, বেতার তরঙ্গ এইভাবে যায়, শব্দ তরঙ্গ এই সংকোচন প্রসারণের মাধ্যমে যায়। তো তার মানে শব্দ তরঙ্গ হলো এখানকার ডিফারেন্টটা, শব্দ তরঙ্গটাই হলো উত্তর, যেটা হলো লম্বিক তরঙ্গ। শব্দ, যে কোনো ধরনের শব্দ হলো লম্বিক তরঙ্গের উদাহরণ। যে কোনো ধরনের শব্দ মানে কি? ধরো তোমার
বাঁশির শব্দ, ঢোলের শব্দ, কথার শব্দ। সো যত টাইপের শব্দ আছে আমি জানি না ইসাক স্যার কেন এতগুলো শব্দকে আলাদা করে বলছে, জাস্ট শব্দ বললেই কিন্তু সেটা লম্বিক তরঙ্গ হয়ে যায়। আচ্ছা, নিচের কোন ধর্ম শব্দ তরঙ্গ প্রকাশ করে না? আচ্ছা দেখো, শব্দ তরঙ্গ মানে কি? আমরা জানি যে শব্দ তরঙ্গ কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ, তাই না? অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ বা লম্বিক তরঙ্গ। তো একটু আগেই তোমাকে শিখালাম যে অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ এরা কিন্তু আসলে সমবর্তন করে না। এই যে সামনে পিছনে যায়, ওরা সমবর্তন করে না। আর তরঙ্গগুলোই অনলি সমবর্তন করে। সো তাহলে এটার উত্তর হলো সমবর্তন। যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকে কি বলে? দেখো, সমান্তরাল বলতে আচ্ছা আর তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ দুইটা আছে। সো আমি একটু অনুদৈর্ঘ্য তরঙ্গটা আঁকাই আর একটু হলো আর তরঙ্গটা আঁকাই। সো এবার হলো আর তরঙ্গটা আঁকাই। সো এখন তুমি যদি একটু নোটিস করো, ঠিক আছে, তুমি যদি একটু নোটিস করো তাহলে দেখবা যে অনুদৈর্ঘ্য তরঙ্গের শক্তি যাচ্ছে এই বরাবর, তরঙ্গ শক্তি নিয়ে যাচ্ছে এই বরাবর, আর তরঙ্গেও তরঙ্গ শক্তি নিয়ে যাচ্ছে এই বরাবর। কিন্তু এই দিকে দেখো সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, অর্থাৎ কণাগুলো কিন্তু সামনের দিকে যাচ্ছে। অর্থাৎ শক্তি যেদিকে যাচ্ছে, তরঙ্গ যেদিকে যাচ্ছে, কণাগুলো সেদিকে যাচ্ছে। কিন্তু এইদিকে যদি দেখো, একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে। সো তার মানে আলটিমেটলি এই দিকে তরঙ্গ যেদিকে যাচ্ছে, কণাগুলো সেদিকে যাচ্ছে না, কণাগুলো উপরে নিচে হচ্ছে, তরঙ্গ সামনে যাচ্ছে। এই ক্ষেত্রে তরঙ্গ সামনে যাচ্ছে, কণাগুলোও সামনে পিছে যাচ্ছে। সো তার মানে আলটিমেটলি এই জায়গায় যদি তুমি অ্যাঙ্গেল দেখো, এই জায়গার দুইটা যে তরঙ্গের দিক আর কণার দিক, অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি, কারণ দুইটা একই দিকে যাচ্ছে। আর এই জায়গায় যদি অ্যাঙ্গেল দেখো, কণার দিক আর তরঙ্গের দিকের মধ্যে তুমি 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল পাবা। তো তার মানে প্রশ্ন চাইছে যে দিকের সাথে সমান্তরাল মানে 0 ডিগ্রি অগ্রসর হয় তাদেরকে কি বলি? লম্বিক তরঙ্গ বলি। সো বা দীঘল তরঙ্গ বলি বা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলি। স্থির হবে না, আর অনুপ্রস্থ এটা হবে না। সো সবারই একটা জিনিস গোলায় যায় যে ভাইয়া আমি ভুলে যাই অনুদৈর্ঘ্য কোনটা, অনুপ্রস্থ কোনটা, আমি ভুলে যাই। সো তুমি কিচ্ছু করবা না, তুমি একটা জাস্ট চতুর্ভুজ আঁকাবা বা আয়তক্ষেত্র আঁকাবা। দেখো আয়তক্ষেত্রের যেটা, এটা প্রস্থ না? আয়তক্ষেত্রের প্রস্থ বরাবর যদি হলো তরঙ্গের কণাগুলো আপ ডাউন করে, আর দৈর্ঘ্য বরাবর যদি হলো কণার গতি যায়, সরি তরঙ্গের গতি হয়, তাহলে সেটাকে আমরা বলি প্রস্থ বরাবর যেহেতু আপ ডাউন করতেছে, তার মানে এটা অনুপ্রস্থ। আর তুমি যদি এইখানে একটা আয়তক্ষেত্র আঁকাতা, তাহলে দেখো এর দৈর্ঘ্য প্রস্থ বরাবর কিছু নাই, দৈর্ঘ্য বরাবরই তরঙ্গের গতি, দৈর্ঘ্য বরাবরই কণার গতি। তো এর নাম হলো তাহলে কি? এর নাম হলো অনুদৈর্ঘ্য, এর নাম হলো অনুদৈর্ঘ্য, আর এর নাম হলো অনুপ্রস্থ। এর যেহেতু প্রস্থ বরাবর যাচ্ছে, এ হলো অনুপ্রস্থ। ওকে, সো তাহলে আশা করি, আর দীঘল টিঘল এগুলো দৈর্ঘ্য থেকেই দীঘল শব্দটা আসছে। এবার আসি কোনটা আর তরঙ্গ। আর তরঙ্গ কি শিখাইলাম? সুর টুর বাদে, লাইট দেখলে, আলো দেখলে আর তরঙ্গ, সুর দেখলে বাঁশির তরঙ্গ, বা সুর দেখলে অনুদৈর্ঘ্য তরঙ্গ। সো দেখি, সুর ভুলেও হবে না, সুর হলো অনুদৈর্ঘ্য। পানির তরঙ্গ আর তরঙ্গ, এটাই হবে উত্তর। শব্দও ভুলেও হবে না, এটা অনুদৈর্ঘ্য। স্প্রিংও কিন্তু এইভাবে সামনে পিছে আগে যায়, তো তাহলে স্প্রিংও হবে না। ওকে, তাহলে পানি তরঙ্গ হবে এটার উত্তর, আর তরঙ্গ হলো পানি তরঙ্গ। এবার আসি, কোন বস্তু টি সময়ে n সংখ্যক কম্পন সম্পন্ন করলে এর কম্পন কত হবে? এবার চলো দেখি যে টি সময়ে, টি সেকেন্ডে এনটি কম্পন সম্পন্ন করে। আমরা জানি কম্পাঙ্ক জিজ্ঞেস করছে, আমরা জানি যে কম্পাঙ্কের সূত্র কি, কম্পাঙ্ক জিনিসটা কি? 1 সেকেন্ডে একটা বস্তু, একটা তরঙ্গ যে কয়টা কম্পন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে। তো টি সেকেন্ডে যদি এনটি করে, তাহলে 1 সেকেন্ডে এন বাই টি। সো তার মানে এই যে এন বাই টি টি, এই এন বাই টি হলো এখানকার কম্পাঙ্ক। তাহলে দেখি এফ ইকুয়ালস টু এন বাই টি, তাহলে কোনটা? এটা তো হবে না, টি বাই এন হবে না, এন বাই টি এটা হবে, এটাও হবে না, এটাও হবে না। সো তাহলে এফ ইকুয়ালস টু এন বাই টি, উত্তর হলো কোনটা? উত্তর হলো খ। ওকে, উত্তর হলো খ। একটি পূর্ণ কম্পনে ভালো কথা, টি সময়ে দশার পরিবর্তন 2 পাই হলে কৌণিক কম্পাঙ্ক কত হবে? ভাইয়া কৌণিক কম্পাঙ্ক আর কম্পাঙ্ক কিন্তু এক না। কম্পাঙ্ক হলো এফ, কৌণিক কম্পাঙ্ক হলো ওমেগা। তো আমরা টি দেখতেছি পূর্ণ কম্পন, সো ওমেগার সূত্র আমাদের একটু জানতে হবে। ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি, বা 2 পাই বাই টি, 1/t মানে এফ, তাহলে 2 পাই এফ। সো আপাতত যেহেতু আমাদের টি দিয়ে প্রকাশ করতে বলছে, তাহলে আমাদের টি দিয়ে প্রকাশ করতে হবে, আমি জাস্ট দুইটাই লিখে দিলাম। সো ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি, উত্তর হলো এইটা, ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি। সো সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। নিম্নোক্ত তরঙ্গের কোনটি অনুপ্রস্থ তরঙ্গ নয়? অনুপ্রস্থ তরঙ্গ বের করার টেকনিক কি বললাম? যে যারা নাকি মানে আমাদের চিন্তা করতে হবে যে আলো, পানি এই টাইপের জিনিসগুলো অনুপ্রস্থ, শব্দ, স্প্রিং এগুলো হলো অনুদৈর্ঘ্য। সো শব্দ হবে না, আলো হবে, পানি হবে, বেতার তরঙ্গ হবে। সো অনুপ্রস্থ নয় জিজ্ঞেস করছে, সো তার মানে বুঝে গেছি শব্দ, শব্দ তো অনুদৈর্ঘ্য, শব্দ অনুদৈর্ঘ্য, সো শব্দ হবে এখানকার উত্তর। আচ্ছা,
যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে কি বলে? একটু আগেই শিখালাম যে যদি মাধ্যমের কণাগুলোর দিকের সাথে সমকোণে অগ্রসর হয়, অর্থাৎ এইভাবে যাচ্ছে, তরঙ্গ যাচ্ছে এইদিকে আর কণাগুলো যাচ্ছে 90 ডিগ্রিতে, তো তার মানে কি, এটা তো একটা, আমরা চতুর্ভুজ আঁকলে এটা কি প্রস্থ বরাবর হয়, তাহলে এই ধরনের তরঙ্গগুলোকে অনুপ্রস্থ তরঙ্গ বলে, অনুপ্রস্থ বা আর তরঙ্গ। তো তার মানে সমকোণ গেলে অনুপ্রস্থ বা আর তরঙ্গ বলবো। তরঙ্গ দৈর্ঘ্য তো প্রশ্নে আসে না, বাকিগুলোও হবে না। শব্দ তরঙ্গকে বায়ুতে সমবর্তন করা যায় না, কারণ এটা কি? কারণ এর একটাই দোষ, এ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ সামনে পিছে এইভাবে যেতে থাকে, এইভাবে যেতে 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 ওকে কোনোভাবেই সমবর্তন করা সম্ভব হয় না, ওকে সমবর্তন করা সম্ভব হয় না। কোন তরঙ্গের কম্পাঙ্ক f এবং পর্যায়কাল t হলে এদের মধ্যে সম্পর্ক কি? দেখো, f equals to 1/t, এটা খুবই ইজি একটা সূত্র। f equals to 1/t, বা তাহলে তাহলে এটা যদি হয় তাহলে t equals to 1/f বাই ভাইস ভার্সা, মানে একটার বিপরীত, ঠিক আছে, একটার কি বলে, ইনভার্স, একটার ইনভার্স। ওকে, সো তাহলে আমরা দেখলাম এটা এককও তাহলে আশা করি বের করতে পারবো। t এর একক সেকেন্ড, f এর একক পার সেকেন্ড বা হলো হার্জ। একটি তরঙ্গের সমীকরণ সামথিং সামথিং সামথিং, এটা হলে কণাটির কম্পাঙ্ক কত? ভাইয়া, এখন যখনই আমাদের কোনো কণার কম্পাঙ্ক বুঝতে হবে, তখনই আমাদেরকে এখানে এর আদর্শ একটা সমীকরণের সাথে কম্পেয়ার করতে হবে। আদর্শ একটা সমীকরণ কি? y ইকুয়ালস টু a সাইন 2πf t প্লাস সামথিং সামথিং ডেল, এখানে ডেল নাই, তাহলে ঠিক আছে 2πft। এখন তুমি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, মানে তাহলে আমার এখানে জিজ্ঞেস করছে কম্পাঙ্ক কত, এফ কত জিজ্ঞেস করছে, এফ কত, রাইট, এফ কত জিজ্ঞেস করা হয়েছে। সো এখন দেখো, তার মানে এফ এই জায়গার মধ্যে আছে, তার মানে আমাদের এইটুকু অংশকে আইডিয়াল ধরে কম্পেয়ার করতে হবে যে ভাই কি, 2πft, 2πft ইকুয়ালস টু 500πt, মানে আমরা যদি এটা আদর্শ ধরেই নিই তাহলে তো এটা ইকুয়ালস টু এইটা, এটার রূপ ধারণ করছে এইটা। সো তাহলে এটাই যদি হয়, চলো কাটাকাটি করি, পাই পাই কাটাকাটি চলে যায়, টি টি কাটাকাটি চলে যায়, তাহলে কি থাকে, অতএব হলো 2f ইকুয়ালস টু থাকে 500, বা 2f ইকুয়ালস টু থাকে 500, অতএব f ইকুয়ালস টু কি, f ইকুয়ালস টু 250। সো তাহলে উত্তর কি আমরা পেয়ে গেছি নাকি পাই নাই বলো? 250 হার্জ। তাহলে উত্তর কি হবে? 250 হার্জ হবে এখানকার উত্তর। সো দেখো, তাহলে আদর্শ যে কোনো এরকম দেখলে আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করবে, আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করে কাটাকাটি করে দিবা, যে রাশিটা দরকার, এফ দরকার, তুমি পেয়ে গেছো। ওকে, সো তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তো এই ছিল মোটামুটি এখানকার, এইটা হলো আমরা তাহলে পেরে গেছি। এরপর একটা যদি আমরা একটু দেখি, কোনো বিন্দু উৎস থেকে শব্দ চারিদিকে ছড়িয়ে পড়েছে। তো এটার উৎস থেকে 9 মিটার এবং 25 মিটার দূরে শব্দের বিস্তারের অনুপাত কত হবে? তো আমরা জানি যে যখন ওই যে পি ইকুয়ালস টু পি সমানুপাতিক পি ইকুয়ালস টু আই বাই 4πr², ডিস্টেন্সের হলো এখান থেকে আমরা বলতে পারি যে ডিস্টেন্সের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে, পি সমানুপাতিক 1 বা পি ব্যস্তানুপাতিক 1/r², ঠিক আছে, পি সমানুপাতিক 1/r²। সো দ্যাট মিন্স আমরা যদি দেখি যে একটা বস্তু বা উৎস থেকে 9 মিটার দূরে আছে একজন, 9 মিটার দূরে থাকা মানে যেহেতু 1/9² বা 9² মানে 81 মিটার, 81 হবে, এখানে স্কোয়ার করে নিই। আর 25 মিটার দূরে থাকলে 25 স্কোয়ার করে নিই, 625, 25 স্কোয়ার হলো 625। সো তার মানে এখানে তাহলে আমরা বুঝতেছি যে একজন যদি 9 মিটার দূরে থাকে, সে হলো শব্দের বিস্তারের অনুপাত কত পাবে, সে 81 পাবে। আর যদি আরেকজন 25 মিটার দূরে থাকে তাহলে সে 625 পাবে। সো তার মানে এখানে আসলে আমরা বুঝাই গেছি যে 81:625, ঠিক আছে, 81:625 হবে। অর্থাৎ যে যত কাছে থাকবে সে তত ক্লিয়ারলি শুনবে, যত দূরে যাচ্ছ স্কোয়ার হারে দূরে যে তুমি শব্দ কম শুনতেছো। সো 81:625 স্কোয়ারের ব্যস্তানুপাতিক 81:625 হবে। ওকে, সো শব্দের বিস্তারের অনুপাত 81:625। সো তাহলে আমরা এটা পেরে গেলাম। আচ্ছা, গ্যাস মাধ্যমে এইখানে যে শব্দের বেগ এর উষ্ণতার সাথে সম্পর্ক জিজ্ঞেস করছে। সো আমরা জানি যে গ্যাসের পার্টিকেলের সাথে, এমনিতে গ্যাসের পার্টিকেলের সাথে তার তাপমাত্রার, গ্যাসের পার্টিকেলের বেগের সাথে সিআরএমএস এর সাথে তাপমাত্রার সম্পর্ক হলো √ বর্গমূলের সমানুপাতিক, তাই না? সো এইখানেও সেম কাহিনীটাই হবে, গ্যাস মাধ্যমে শব্দের বেগটাও একই সূত্রই ফলো করে, যে শব্দের বেগ এটাও হলো তাপমাত্রার সমানুপাতিক। সো এখানে স্লাইডে উত্তরটা হবে তাহলে বর্গমূলের সমানুপাতিক। ওকে, গ হবে উত্তর, বাট ভুলে এখানে খ দেওয়া আছে, এই স্লাইডটা আমরা একটু রিমুভ করে দিই, ঠিক আছে, গ হবে এখানকার উত্তর, সমানুপাতিক হবে। ওকে, সমানুপাতিক হবে। 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত হবে? 332 মিটার পার সেকেন্ড এখানকার শব্দের বেগ হবে। আচ্ছা,
300 হার্জ কম্পাঙ্কের একটা শব্দ তরঙ্গের পানি আর বাতাস একটা ম্যাথ করতে হবে। এটা শব্দের গতি যদি বাতাসে 352 মিটার পার সেকেন্ড হয় তাহলে পানিতে শব্দের গতি কত হবে। সো চলো আমাদের টিপিক্যাল ম্যাথ, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে তাহলে চলো কি দেওয়া আছে একটু চেক করি। λ1 মাইনাস λ2 এটা দেওয়া আছে কত, 4.16 মিটার, 4.16 দেওয়া আছে। এখন আমরা এইদিকে এমনিতে জানি যে v ইকুয়ালস টু এফ ল্যামডা। সো v ইকুয়ালস টু যদি এফ ল্যামডা হয়, দুইটারই এফ সেম, যেহেতু একটাই শব্দ সো কম্পাঙ্ক সেম হবে, বাট ভি আর কি চেঞ্জ হচ্ছে আর ল্যামডাটা চেঞ্জ হচ্ছে। সো v2 ইকুয়ালস টু এফ ল্যামডা 2। সো তার মানে আসলে আমি বলতে পারি যে λ1 মানে কি, λ1 মানে v1 বাই এফ, আর λ2 মানে কি, λ2 মানে হলো v2 বাই এফ, রাইট। সো ইকুয়ালস টু 4.16। সো আলটিমেটলি দিন শেষে ঘুরায় ফিরায় কি হবে, নিচে তো এফ থেকে গেল, এফ এর মান কত দেওয়া আছে, 300 দেওয়া আছে, এফ তো থাকলো, আর v1 এর মান দেওয়া আছে, ধরো v1 এর মান ধরলাম যে আচ্ছা দেওয়া নাই, v2 এর মানটা দেওয়া আছে 352, ঠিক আছে, v2 এর মান 352 দেওয়া আছে, 4.16, আর এফ এর মান কত বললাম, এফ এর মান দেওয়া আছে যে 300। সো এখন তাহলে এইগুলো হিসাব টিসাব করে ফেলি, মানে v1 ইকুয়ালস টু এই 300 এদিকে গুণ হবে, 4.16 এর সাথে 300 গুণ হবে, আর যোগ করব কত, যোগ করব 352, যোগ করব, সো রেজাল্ট যেটা আসে। সো এখন চলো দেখি কি রেজাল্ট আসে। 300 গুণ করলে, আচ্ছা 300 গুণ করলে হয় 416, যেহেতু মানে এরকম দশমিকটা উঠাইতে চাই, 416 গুণ 3 যোগ 352, মানে দেখো আমার কিন্তু এখন গুণ করা সহজ হয়ে যাবে, মুখে মুখে করতে পারবো। তাহলে গুণ করি, 3 6 18, 8 হাতে 1, 3 একে 3 আর একে 4, আর 3 4 12, ঠিক আছে। সো এইটা যোগ 352, তাহলে যোগ করা তো আর এখন দুধ ভাত ব্যাপার। দেখো 8 আর 2 যোগ করলে 0 হাতে 1, 5 আর 5 0 হাতে 1, 4 হলো 6 হলো 1, 1600। তাহলে দেখি তো 1600 অপশনে আছে কিনা, এই যে গ আছে 1600, তাহলে গ হবে এখানকার উত্তর। ওকে, একটা শব্দ তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে কি পরিবর্তিত হয়। দেখো শব্দ একটা জিনিস মনে রাখবা, শব্দ যদি একটা থাকে তার মানে তার উৎস একটা, আর উৎস একটা মানে কম্পাঙ্ক হলো একই থাকবে, কম্পাঙ্ক হলো স্থির থাকবে, কম্পাঙ্ক সেম থাকবে। কম্পাঙ্ক যদি সেম থাকে বাকি দুইটা চেঞ্জ করবা, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা সূত্রে একটা স্থির থাকলে বাকি দুইটা চেঞ্জ হবে, এফ হলো স্থির আছে এখানে, তাই না। সো তার মানে কি চেঞ্জ হবে, ভি চেঞ্জ হবে, ল্যামডা চেঞ্জ হবে, ভি কই, এই কম্পাঙ্ক চেঞ্জ হবে না, ভি আর ল্যামডা চেঞ্জ হবে, এটা উত্তর। কম্পাঙ্ক চেঞ্জ হবে না, কম্পাঙ্ক চেঞ্জ হবে না, সো ভি আর ল্যামডা চেঞ্জ হবে, উত্তর একমাত্র অপশনে আছে খতে, সো খ হবে উত্তর। তিনটা সুরশলাকা নেওয়া হয়েছে, যেখানে হলো তোমার কম্পাঙ্ক F1 is to F2 আর is to F3, এটা হলো তিনটা দেওয়া আছে, কত দেওয়া আছে হলো তোমার 105 is to 315 is to 525, তাই না, 525, এই তিনটা দেওয়া আছে। তাহলে এখন তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত বের করতে বলছে, তোমার হলো λ1 is to λ2 is to λ3। এখানে একটা শর্টকাট দেখাই দিব, লং কাট তো বইতে আছে, লং কাট তুমি মেইন ক্লাসে শিখবা, এই ক্লাসে তুমি একটা শর্টকাট শিখে যাও, ঠিক আছে। টিপিক্যালি আমি শর্টকাট শিখাই না, বাট এটার ক্ষেত্রে সুন্দর একটা শর্টকাট আছে তাই শিখাইতেছি। আগে ভাগ করে অনুপাতগুলো বের করে নাও, এটা হলো সবগুলো 105 দিয়ে কাটাকাটি যায়, এটা 105 দিয়ে কাটলে 1 হয়, এটা 105 দিয়ে কাটলে 3 হয়, এটা 105 দিয়ে কাটলে 5 হয়। সো তাহলে আসলে কম্পাঙ্কের অনুপাত কি, 1:3:5। চাইছে কি কম্পাঙ্কের অনুপাত, নাই চাইছে হলো তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত, কম্পাঙ্কের অনুপাত চাই নাই। তো কম্পাঙ্কের অনুপাত থেকে যখন তুমি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বের করবা, তাহলে প্রথম ঘরে যখন লিখবা, ধরো যে এখানে কয়টা হবে, এখানে হলো এটা হবে ইস টু সামথিং ইস টু সামথিং ইস টু সামথিং হবে, তাই না, এরকম হবে, তিনটা ঘর হবে। তো এখন প্রথম ঘর যখন বসাবা, প্রথম ঘরে প্রথম কম্পাঙ্কের প্রথমটা বাদে বাকি দুইটার গুণফল এখানে বসাবা, ওকে। তারপরে যখন তুমি দ্বিতীয় ঘরে বসাবা, তখন দ্বিতীয়টা বাদে বাকি দুইটার গুণফল এই মাঝখানের ঘরে বসাবা। যখন লাস্টেরটা বসাবা, তখন হলো তোমার লাস্টেরটা বাদ দিয়ে বাকি দুইটার গুণফল লাস্টের ঘরে বসাবা। দেখি কথা বুঝছো কিনা, একটু বুঝাই দিই। তাহলে প্রথমটা বাদ দিয়ে পরের দুইটা আছে কি, 3 আর 5, তাহলে প্রথম ঘরে কি বসবে জানো, এই ঘরে বসবে 15। তারপরে দ্বিতীয়টা বাদ দিয়ে, দ্বিতীয় 3 বাদ দাও, 5 একে 5, 5 বসবে। আর লাস্টেরটার 5 যদি বাদ দাও, 3 একে কি হয় 3, তাহলে 15:5:3, এইটা হলো তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। কারণ কি, তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের উল্টা, ব্যস্তানুপাতিক। সো তাহলে যে হবে সে বাদ দিয়ে বাকি দুইটা গুণ করবা, যে হবে সেটা বাদ দিয়ে বাকি দুইটা গুণ করবা, যাকে যেই ঘরে বসাইতে চাও সেই ঘরটার কম্পাঙ্ক বাদ দিয়ে বাকি দুইটা ঘরের কম্পাঙ্কের অনুপাত গুণ করবা। তাহলে উত্তর কোনটা হবে, খ হবে উত্তর, 15:5:3, ওকে।
সো দেখো ক্ষয় হয়েছে উত্তর। আচ্ছা এবার আসি যে 640 480 হার্জ কম্পাঙ্কের দুইটা শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 1 মিটার হলে শব্দের বেগ কত। সো একই টাইপের প্রশ্ন, জাস্ট একটু তথ্য একটু ভিন্নভাবে উপস্থাপন করা। সো সেম কথা, ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 কত দেওয়া আছে, 1 মিটার দেওয়া আছে। সো আমরা একটু আগেই দেখলাম যে ভি বাই এফ, এটাই তো হলো ল্যামডা মানে ইয়ের সূত্র, তাই না, ল্যামডার সূত্র। সো ভি বাই এফ। এখন কথা হলো যে এই জায়গায় এফ হলো ডিফারেন্ট, তার মানে F1 মাইনাস F2 হবে, বাট ভি হলো একই। দেখো শব্দের বেগ ভি একই, আগেরটাই ছিল কি এফ একই ভি আলাদা, আর এইবার কি এফ আলাদা ভি একই। তো তাহলে একটুই এদিক সেদিক হবে, বাট দিন শেষে ঘুরায় ফিরে একই কাহিনী, ঠিক আছে। তাহলে ভি কমন নিয়ে নাও, যেহেতু ভি একই, ভি কমন নিয়ে নাও। 1/F1, F1 মানে কত, F1 মানে ধরলাম আমরা 480, ঠিক আছে, ছোট সংখ্যাটা ধরলাম। আর F2 কে আমরা কত দিলাম, 640 দিলাম, 640 দিলাম, ওকে, ইকুয়ালস টু 1। সো এখন ভিতরে কাটাকাটি যদি আমরা করতে যাই, খুব বেশি একটা কষ্ট হবে বলে আমার মনে হয় না। 480 আর 640 লসাগু করা লাগবে আর কি। সো লসাগু, আচ্ছা লসাগু করতে না চাইলে হাতে হাতে ভাই তোমাদের বলতে পারো যে ভাই লসাগু করবো না, তাহলে ডিরেক্ট গুণ করে দাও। ডিরেক্ট গুণ করে দিলে কত হয়, এখানে 640 মাইনাস 480 চলে আসে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা আসলো। সো এইটার তো এখন ক্যালকুলেশন করতে হবে, তাই না। সো সো চলো ক্যালকুলেশন করি, এইদিকে ক্যালকুলেশন করি। সো ভি ইন্টু 480, গুণ করবো না এখনই, ঠিক আছে, কাটাকাটি করবো, এই জন্য বসে আছি কাটাকাটি করার জন্য। তো 640 থেকে 480 বাদ দিলে কত হয়, 0, 14 ধরলাম, 6 বাদ 6 হয়, আর 1 দিলাম, তাহলে 160 হয়, ঠিক আছে, 160 ইকুয়ালস টু 1। ওকে, তাই না, ইকুয়ালস টু 1। সো এখন তাহলে 160 দিয়ে 480 কে কাটাকাটি করা যায়, কারণ কি 160 দিয়ে 480 কে সুন্দর মতো কাটাকাটি করা যায়, 0 0 কেটে গেল, 3 16 48, তাই না, 3 16 48, তাহলে গেল। এখন তাহলে কি হয়, এইদিকে আছে ভি 1/3 ইন্টু 640, আর এইদিকে আছে 1। তাহলে এইটা এইদিকে নিয়ে যদি যাই তাহলে ঘুরে যাবে না, ভাগ ওইদিকে যে গুণ হয়ে যাবে। সো ভি ইকুয়ালস টু 3 ইন্টু 640, মানে বুঝছো তো, এটা নিচে আসছে, তাহলে ওইদিকে গেলে গুণ হয়ে যাবে। সো আলটিমেটলি রেজাল্ট কত আসবে, 0 3 4 12 2 হাতে 1, এটা 1920। তাহলে উত্তর হবে 1920 মিটার পার সেকেন্ড। দেখি 1920 আছে কিনা। 1900, 3 4 12, আমরা কি কোথাও ভুল করলাম, 3 16 48, 3 4 12 2, হুম 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 হুম, আমরা কোথাও ভুল করছি নাকি। 200, 1920 আসছে, ওদের 220 কেন আসলো, চলো তো দেখি তো কোথায় ভুল করলাম, চলো আমরা বের করে ফেলবো। 480 থেকে এটা বাদ দিলাম, 640 থেকে 480, 480 গুণ 640, আমরা তো সবই ঠিকঠাক করছি, আমরা কি কোথাও ভুল টুল নাম্বার বসাইছি, আচ্ছা ভুল নাম্বার আমার মনে হচ্ছে না বসাইছি। হয়তো এখানেই হলো তোমার কোনো একটা ভুল হয়েছে, এটা হলো 1900 হবে, আমার মনে হচ্ছে না এখানে কোনো ভুল নাম্বার আমরা বসাইছি, ঠিক আছে, ওকে গ্রেট। সো তাহলে এটার উত্তর হবে 1920 হবে, ঠিক আছে, খ হবে, এটার উত্তর খ হবে, ওকে, এটার উত্তর খ হবে, অপশন এখানে ভুল দেওয়া আছে। আচ্ছা, সো এর পরের প্রশ্নে আসি, যে কোনো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, কম্পাঙ্ক এফ এবং তরঙ্গ বেগ ভি এর মধ্যে সম্পর্ক কি। ভাই বিশাল কঠিন প্রশ্ন করে ফেলছে, এই কঠিন প্রশ্ন না পড়লে মেডিকেলে চান্স হবে না। ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, ঠিক আছে, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এরপরে আসি যে একটা শব্দ তরঙ্গের বায়ুতে এতটুকু দূরত্ব অতিক্রম করে, ওই শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সামথিং সামথিং, এর পর্যায়কাল কত হবে। দেখো তো, তাহলে একটা দূরত্ব দেওয়া আছে আর তোমার সময় দেওয়া আছে, অর্থাৎ হলো এস দেওয়া আছে আর টি দেওয়া আছে। দেখো তো, এস দেওয়া টি দেওয়া, তাহলে এস আর টি দেওয়া আছে, তাহলে আমরা কি বের করে ফেলতে পারবো, ভি বের করে ফেলতে পারবো, যেহেতু শব্দ সমবেগে চলে। সো ভি ইকুয়ালস টু এস বাই টি। এস কত, এস হলো 1080, আর টি হলো 3 ইন্টু 60, সেকেন্ড বের করা লাগবে। সো কাটাকাটি করে ফেলি, 0 0 কাটাকাটি গেল, 6 দিয়ে এটা কাটলে 6 1 কে 6, 4 আছে 6 48, তাহলে 3 দিয়ে কাটাকাটি করলে 6 হয়, তাহলে 6 মিটার পার সেকেন্ড। ওকে, শব্দের বেগ এখানে বা এই তরঙ্গটার বেগ হলো 6 মিটার পার সেকেন্ড, ভালো কথা, হতেই পারে। এই শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে কত, ল্যামডা দেওয়া আছে হলো তোমার 60 সেন্টিমিটার। 60 সেন্টিমিটার মানে কত, মিটারে নিতে হবে, 0.6 মিটার। আচ্ছা, সো তাহলে আমরা জানি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। ভি ইকুয়ালস টু এফ ল্যামডা যেহেতু, তাহলে আমরা এখান থেকে এফ বের করতে চাই, তাই না, এফ বের করতে চাই। সো এফ যদি বের করতে চাই, তার মানে ভি বাই ল্যামডা। ভি হলো কত, ভি হলো 6 আর ল্যামডা হলো 0.6, তাহলে কাটাকাটি করলে কত আসে, কাটাকাটি করলে 10 চলে আসে। তাহলে উত্তর কি হবে, এখানে তোমার আহ তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে, এটাও দেওয়া আছে, আমরা 3 6 18 এটাও বের করছি। হুম 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 10 সেকেন্ড কি আসে, চলো দেখি তো, 0.1 সেকেন্ড আসে কেন।
আচ্ছা আমরা এফ বের করছি, আচ্ছা পর্যায়কাল বের করতে বলছে, আচ্ছা তাই তো, আমরা 10 বের করছি, 10 বের করছি তাই না, এফ বের করছি। তো আমরা জানি কি টি ইকুয়ালস টু কি 1/f, টি ইকুয়ালস টু 1/f। দেখো এই ভুলগুলো করা যাবে না, আমিও শেষে 10ই দাগাইতে গেছিলাম, ঠিক আছে। টি ইকুয়ালস টু 1/f, তো কি 1/10, 1/10 মানে কত, 0.1 সেকেন্ড, তার মানে কি 0.1 সেকেন্ড, এটা হলো 0.1 সেকেন্ড হলো এখানকার উত্তর। এরপরে আসি যে দুইটা শব্দের কম্পাঙ্কের অনুপাত। একটু আগে ভাই আমরা তিনটা কম্পাঙ্কের অনুপাত থেকে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতে চলে গেছি, ভাই দুইটা আমাদের জন্য দুধ ভাত। চলো দুইটা আমাদের জন্য দুধ ভাত কেন, যে এখানে ধরলাম যে f1:f2, এটা হলো 5:6, ঠিক আছে 5:6। তাহলে ভাই কি যেন করতে বলছিলেন, যে λ1 আর λ2 যখন করব, তো তাহলে কি, চলো ভাই দুইটা ঘর বসাই, ঠিক আছে দুইটা ঘর বসাই, ঠিক আছে দুইটা ঘর বসাই। সো ভাইয়ের কথা শুনো, দুইটা ঘর বসাও। ঘর বসায় প্রথম ঘরেরটা যখন করবা, তখন প্রথম ঘর বাদে বাকি যা আছে সেইগুলোর গুণফল বসাবা। আর দ্বিতীয় ঘর যখন করবা, দ্বিতীয় ঘরটা বাদ দিয়ে বাকি যা আছে সেটার গুণফল বসাবা। সো ভাই আছেই একটা করে, তার মানে কি আসলে এখানে 6 বসবে, এখানে 5 বসবে, উত্তর হবে 6:5। সো দুইটা সংখ্যা থাকলে, দুইটা তরঙ্গ থাকলে এটার অনুপাত দিয়ে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বের করা খুবই দুর্ভাগ্য জিনিস, জাস্ট উল্টায় দিলেই হয়ে যায়। 5:6 থাকলে 6:5 হয়ে যাবে, খ হবে উত্তর। বাট যদি তিনটা থাকে তখন ওই যে গুণ টুন করে আনা লাগে। আচ্ছা, একটা তরঙ্গের বেগ দেওয়া আছে, ভি দেওয়া আছে, ঠিক আছে ভি দেওয়া আছে, পর্যায়কাল দেওয়া আছে, টি দেওয়া আছে, ঠিক আছে ভি আছে, টি আছে, তরঙ্গ দৈর্ঘ্য কত জিজ্ঞেস করছে, ল্যামডা কত। আচ্ছা, সো টি দেওয়া আছে, তার মানে কি এখান থেকে এফ বের করা পসিবল। সো ভি ইকুয়ালস টু এফ ল্যামডাতে আমরা যাই। সো এফ মানে কি, এফ মানে হলো আলটিমেটলি 1/t। সো এফ মানে হলো 1/t ইনটু ল্যামডা, তাই না। সো বের করতে বলছে কি, ল্যামডা বের করতে বলছে যেহেতু, তার মানে আমরা সবগুলোর মান বসাই। ভি হলো 3.1, টি হলো 0.2, আর ল্যামডা আমাদের লাগবে। সো তার মানে ল্যামডা যেহেতু লাগবে, তার মানে 1.2 কে এদিকে গুণ করে দিই, 3.1 ইন্টু 0.2 গুণ করে দিলে তখন কি হবে, দশমিক ধরো আপাতত অফ রাখলাম, তাহলে 3.1 এর সাথে 2 গুণ করলে হয় 6.62, তাই না। আর দশমিক কয় ঘরে বসাইতে হবে, একটা দুইটা, 1 2, দুই ঘরের সামনে একটা দশমিক বসাই দাও, তার মানে 0.62, ঠিক আছে 0.62। কিভাবে গুণ করলাম বুঝছো মুখে মুখে, যে মনে করো যে দশমিক নাই, মনে করলাম দশমিক নাই, তাহলে 31-এর সাথে 2 গুণ করতে হবে, 31-এর সাথে 2 গুণ করলে হয় 62। আচ্ছা, এখন দশমিক মনে করছিলাম নাই, এখন নিয়ে আসি, কয়টা দশমিক আমরা বাদ দিছিলাম, কয় ঘর দশমিক, এইখানে 1 ঘর দশমিক, এইখানে 1 ঘর দশমিক। সো যেহেতু 62 লিখছি, তাহলে এবার 62-এর এই দিক থেকে শুরু করে 2 ঘর সামনে একটা দশমিক বসাও, ঠিক আছে। সো 0.62 হয় উত্তর, 0.62। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে কত, ল্যামডা দেওয়া আছে পর তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে তরঙ্গের বেগ ভি দেওয়া আছে, তাহলে এর এফ বের করতে বলা হয়েছে। ভাই খুবই সহজ জিনিস, এফ বের করতে বলছে, জাস্ট সিম্পল গুণ ভাগ। সো ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, অতএব এফ ইকুয়ালস টু ভি বাই ল্যামডা। সো ভি কত দেওয়া আছে, ভি দেওয়া আছে 300, ল্যামডা দেওয়া আছে কত 2। তো 300-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 150, 150 হার্জ হবে এখানকার উত্তর। সো ক হবে এখানকার উত্তর। একটা সুরশলাকা 2.5 মিটার দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করতে পারে। সো ল্যামডা দেওয়া আছে ভাইয়া, গ্রেট, ভালো কথা। ওই তরঙ্গের বেগ দেওয়া আছে, ভি দেওয়া আছে, ভালো কথা, আরো ভালো ভালো কথা। কম্পাঙ্ক বের করতে বলছে, সেম কাহিনী, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। সো তাহলে আমার এফ বের করতে বলা হয়েছে ভি বাই ল্যামডা। সো মানে এগুলো করে তুমি গুণ করার হাত তোমার বৃদ্ধি পাবে, যে তুমি গুণ করতে পারতেছো বা ভাগ করতে পারতেছো সহজে, এগুলো তোমার স্পিড বাড়বে। 340-কে তুমি 2.5 দিয়ে ভাগ করবা, কঠিন লাগলে উপরে উপরে নিচে উভয় পক্ষকে 10 দিয়ে গুণ করে নিতে পারো। সো 10 দিয়ে গুণ করে নিলাম, যেহেতু দশমিক আছে উঠানোর জন্য। সো 3400 ডিভাইডেড বাই 25। তো এখন দরকার হলে তুমি এইভাবে করে নিতে পারো ভাগটা, ঠিক আছে। এ, দরকার হলে না, এইভাবেই করবা, দরকার হলে এত ঝামেলার মধ্যে যাবা না, ঠিক আছে, এটা করো। সো কয়বার যায়, 25-এর ভিতরে একবার যায়, 34-এর ভিতরে একবার যায়, বাকি থাকে কত, বাকি থাকে হলো তোমার 9 বাকি থাকে, ঠিক আছে, বিয়োগ করলাম, একটা শূন্য নামাইলাম, এর ভিতরে কয়বার যায়, একটা শূন্যের ভিতরে যায় 25 হলো 3 বার, 3 25 75, তাহলে 75 হলো, বাকি থাকে কত, বাকি থাকে হলো 15 বাকি থাকে, ওকে। সো আরেকটা শূন্য নামাইলাম, 25 কয়বার যায়, 25 হলো 4 8 6 বার যায়, ঠিক আছে 6 বার যায় 25। সো 6 বার গেলে কাটাই কাটাই 150 হয়ে যায়। সো তার মানে উত্তর হলো কত, উত্তর হলো তোমার এখানে 136। তাহলে দেখে 136 আছে কিনা, 136 আছে। গ গ হলো এখানকার উত্তর 136 হার্জ, ঠিক আছে। ভাগ করা আমরা এই যে এরকম স্পিডে ভাগ করতে হবে দ্রুত। দুটি মাধ্যমে একটি শব্দের বেগের মধ্যে সম্পর্ক কোনটা। আচ্ছা, দুটি মাধ্যমে, মাধ্যম যদি দুইটা হয় তাহলে একটি শব্দ, শব্দ একটা, শব্দ যদি একটা হয় আমি কি বলছিলাম, এফ, শব্দ একটা মানে কম্পাঙ্ক একটা, আর মাধ্যম দুইটা মানে বাকি দুইটা জিনিস ডিফারেন্ট। মানে এফ যদি একই রকম হয় তাহলে ভি আর ল্যামডা ডিফারেন্ট। আচ্ছা, সো এফ যেহেতু একই, তার মানে এফ, দুইজনের এফই হলো সমান। এফ, এ তরঙ্গের এফও সমান, বি তরঙ্গের এফও সমান, ঠিক আছে, কম্পাঙ্ক দুইজনেরই সমান, কিন্তু বাকিগুলো ডিফারেন্ট। তার মানে এফ ইকুয়ালস টু কি, ভি বাই ল্যামডা, তাহলে কি, আর এফ ইকুয়ালস টু ভি বাই ল্যামডা।
সো তাহলে এরকম দেখি তো অপশন এরকম আছে কিনা, না অপশনে দেখতেছি যে এরকম নাই। তাহলে একটু অপশনটা মিলানোর জন্য একটু আমরা এদিক ওদিক করি তো দেখি, ভিবিটাকে এদিকে নিয়ে আসি। তাহলে দেখো তো ক নাম্বার অপশন মিলে যাচ্ছে না, যে ভি এ বাই ভিবি ইকুয়ালস টু ল্যামডা এ বাই ল্যামডা বি। সো আলটিমেটলি কিন্তু এই সেই আমাদের টিপিক্যাল একেবারে বেসিক যার ভালো থাকবে সে এগুলো খুব সহজেই করতে পারবে, আর বেসিক যার খারাপ তার জন্য এগুলো আসলে খুবই মনে হবে যে কি না কি কঠিন জিনিস, ভাইয়ার কথা সবকিছুই মাথার উপর দিয়ে যাচ্ছে। সো ক্লাসগুলো মেইন ক্লাসগুলো করো যদি কারো এইসব কথাগুলো মাথার উপর দিয়ে যায়। একটা সুরশলাকার কম্পাঙ্ক 256 হার্জ, বায়ুতে এটি 135 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করলে শব্দের বেগ কত? ভাই এফ দেওয়া আছে, ঠিক আছে, ভি দেওয়া আছে বা ভি বের করতে বলা হয়েছে, আর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে, ঠিক আছে, ল্যামডা দেওয়া আছে। সো আমরা জানি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। সো এখানে আমরা গুণ করা শিখবো, এতক্ষণ আমরা ভাগ করা শিখলাম। সো 256 গুণ 135 সেন্টিমিটার মানে হলো 1.35 মিটার, তাই না? মিটারে নিতে হবে আমাদের 1.35 মিটার। সো এখন 135-এর সাথে 256 গুণ করতে হবে, এটাই তো চ্যালেঞ্জ, তাই না? সো চলো আমরা হলো টিপিক্যালি গুণ করা শুরু করব। আমরা হলো যত তুমি দেরি করবা, যত তুমি চিন্তা ভাবনা করবা আর কি ফাঁকিবাজি কিভাবে করতে পারি, তত তোমার দেরি হবে। এখানে 2 ঘর পর দশমিক ছিল, আমরা মনে মনে ধরলাম দশমিক নাই, ঠিক আছে, ধরলাম দশমিক নাই। তো এখন গুণ করা শুরু করি। 5 6 0 হাতে 3, 5 5 25, আর 3 28 8 হাতে 2, 5 2 10 12, ঠিক আছে, গেল 0। 318 8 হাতে 1, 3 5 15 আর 16 6 হাতে 1, 3 2 6 একে 7, ঠিক আছে, 0 2টা দিলাম, 6 5 2। আচ্ছা বসাই 0 16 6 হাতে 1, 9 বা 7 আর 1 8 5 13 13 3, ঠিক আছে, 13 3 ওই দে ভাই, 13 3 13 3, তারপরে হলো তোমার হাতে 1 3। কয় ঘর আগে যেন দশমিক বসানোর কথা? 2 ঘর আগে দশমিক বসানোর কথা। সো এখানে 2 ঘর আগে আমি দশমিক বসাইলাম, 339.6। তাহলে উত্তর হওয়ার কথা 339.6। তো 339.6 এর সব থেকে কাছে যেটা আছে সেটা হবে এখানকার উত্তর, ঠিক আছে, 339.6 এর সব থেকে কাছে আছে। দেখো এটা উত্তর আসছিল, আমার উত্তর আসছিল এটা, হয়তো কোনো জায়গায় কিছু একটা এদিক ওদিক হয়েছে। সো এটার হলো সব থেকে কাছে যেটা আছে সেটা হলো 345 আছে। সো এটাই হবে উত্তর। কোনো জায়গায় কি ভুল করছি, যোগে কি ভুল করছি? 18 16 6 হাতে 1, 9 9 তো আসে। গুণে কি ভুল করছিলাম? ও আচ্ছা, আমি 9 ধরতেছে, এটা যে 6, আমি যে লিখতে খারাপ, হাতের লেখা খারাপ ভাই, আমার হাতের লেখা এমন খারাপ যে আমি নিজেই বুঝি নাই। উফ, 18 16 6 হাতে 1, 15 5 হাতে 1, 7 8 2 9, 5 40 4 হাতে 3, 345, এখানে দশমিক হবে, হ্যাঁ 345 আসবে, ঠিক আছে। আমার হাতের লেখা এত খারাপ আমি নিজেই 6 বাদ দিয়ে দিছি, ঠিক আছে, হাতের লেখা এত খারাপ যে আমি নিজেই 6 বাদ দিয়ে চলে গেছি, ঠিক আছে, এটা হলো উত্তর, ঠিক আছে, এটা উত্তর। আচ্ছা, এরপরে চলো দেখি এই তরঙ্গের কম্পাঙ্ক কত হবে। সো এরকম কম্পাঙ্ক যখনই বের করতে বলবে, আইডিয়াল যে তরঙ্গ আছে তার সাথে আমাদের কম্পেয়ার করে নিতে হবে। 2 পাই এফ টি মাইনাস এক্স, এর সাথে আমরা কম্পেয়ার করে নিলাম। সো তার মানে এইটার সাথে এইটুকু আমরা তুলনা করব, ঠিক আছে। সো তার মানে কি, এখানে বলতে পারি যে 31 40 টি ইকুয়ালস টু 2 পাই এফ টি। 2 পাই এফ টি, 31 40 নাম্বারটা দেখে আমি বুঝতেছি এটা পাইয়ের সাথে কোনো সম্পর্ক আছে। সো বা এটাকে পাই আকারে প্রকাশ করা যায়, যে পাই যেহেতু 3.14, এর সাথে 1000 গুণ করলেই এটা চলে আসতো 1000টি ইকুয়ালস টু 2 পাই এফ টি। কেন করলাম ভাই? আমার কাটাকাটির সুবিধার্থে আমি যা কিছু করে নেবো, এটা এক্সপেরিয়েন্স থেকে আসবে যে ভাই এটাকে পাই আকারে প্রকাশ করে আমি কেটে ফেলবো। আর যেহেতু 2f ইকুয়ালস টু 1000 আছে, তার মানে কি f ইকুয়ালস টু 500, f ইকুয়ালস টু 500, তাই না, f ইকুয়ালস টু 500। দেখো ঘ হবে এখানকার উত্তর। আচ্ছা, দুটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য এত হলে পথ পার্থক্য কত? আমরা জানি যে দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে যে সূত্রটা আছে সেটা মাথায় রাখতে হবে। দশা পার্থক্য ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। অনেকের এই সূত্র গুলায় যায়, অনেকে হলো মানে বা সূত্র যে ভুলটা করে যে দশা পার্থক্য এদিকে লিখে ফেলে, পথ পার্থক্য এদিকে লিখে ফেলে, যে পথ পার্থক্য ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা ইন্টু দশা পার্থক্য। না ভাইয়া, দেখো তোমার কি এমন ভাবে লিখবা যেন দশা পার্থক্য এদিকে উপরে আছে না, দশা পার্থক্যের সাথে সমান চিহ্নের উপরে তোমার একটা মানে রেডিয়ানটা থাকতে হবে, পাইটা থাকতে হবে। আর পথ পার্থক্য কি, ল্যামডা বা মিটার দিয়ে প্রকাশ করে। সো এইটার সাথে যেন এই ল্যামডা কাটাকাটি চলে যায়, এইভাবে লিখতে হবে যে যেন এই পথ পার্থক্য যদি এদিকে থাকে তাহলে এর নিচের দিকে থাকবে ল্যামডা, আর দশা পার্থক্য সমান চিহ্নের এইদিকে উপরে আছে, এর এইদিকের উপরে থাকবে 2 পাই। মানে মোট কথা হলো, তুমি যদি এইটাকে ঘুরায় লিখতা, ঠিক আছে, তুমি ধরো কোনোভাবে এটাকে যদি ঘুরায় লিখতা, তাহলে জীবনেও এটার একক মিলতো না, ঠিক আছে, জীবনেও এটার একক মিলতো না। এই জায়গায়ও মিটার থাকতো, ঠিক আছে, দেখো এখানেও মিটার থাকতো, এখানেও মিটার থাকতো, আবার এখানে হলো কোনো একক নাই, এখানেও কোনো একক নাই। তখন দেখা যেত যে কি হয়ে যাচ্ছে জানো, তখন হয়ে যাচ্ছে মিটার ইকুয়ালস টু 1 বাই মিটার, ঠিক আছে, মিটার ইকুয়ালস টু 1 বাই মিটার। মিটার ইকুয়ালস টু কি 1 বাই মিটার হবে?
হবে তো না। তার মানে আমরা যদি এইরকম করে লিখতাম তাহলে ভুল হতো। তাহলে আসল সূত্র কি? আসল সূত্র হলো দশা পার্থক্য, ঠিক আছে, এই সূত্রটা ভুল। তার মানে আসল সূত্র হলো দশা পার্থক্য ইকুয়ালস টু 2π/λ ইন্টু পথ পার্থক্য, ঠিক আছে, পথ পার্থক্য। এখন তাহলে এবার আমরা কাজের কথায় আসি। পথ পার্থক্য কত বলছে? আর দশা পার্থক্য 2π হলে পথ পার্থক্য কত? চলো মানগুলো বসাই। 2π যদি হয় তাহলে ইকুয়ালস টু 2π/λ ইন্টু এটা পথ পার্থক্য, ঠিক আছে, পথ পার্থক্য। তো এখন পথ পার্থক্যের ভ্যালু যদি বের করি, এইদিকে ল্যামডা এদিকে চলে, 2π কাটাকাটি চলে যায়, ল্যামডা এদিকে চলে আসলো, তাহলে অতএব পথ পার্থক্য ইকুয়ালস টু পথ পার্থক্য ইকুয়ালস টু ল্যামডা। পথ পার্থক্য ইকুয়ালস টু ল্যামডা, কাটাকাটি চলে যায়, ল্যামডাই বাকি থাকে, সো পথ পার্থক্য ইকুয়ালস টু ল্যামডা। সো ল্যামডা হবে উত্তর। এরপরে আসি, এগুলো অনেক ক্ষেত্রে আমরা পাবো এরকম সেমিয়ে। সো গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে তরঙ্গদ্বয় কি করে? গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে তরঙ্গগুলো সমদশায় মিলিত হয়। গঠনমূলক না, তার মানে কি এদের যোগ হচ্ছে, তাই না? সো তার মানে এই দুইটা তরঙ্গ যখনই তোমার একইভাবে হুবহু আরেকটা তরঙ্গ যখন এর উপরে এসে পড়বে, একইভাবে হুবহু আরেকটা তরঙ্গ যখন এর উপরে এসে পড়বে, তখনই আমি বলতেছি এটাকে গঠনমূলক ব্যতিচার বা গঠনমূলক উপরিপাতন। সো তার মানে কি একই রকম হতে হবে হুবহু, তার মানে সমদশায় মিলিত হতে হবে। বিপরীত দশায় মিলিত হলে সেটা হয় ধ্বংসাত্মক ব্যতিচার। পাশাপাশি দুইটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দশা পার্থক্য কত, তাই না? পথ পার্থক্য চাই না, দশা পার্থক্য চাইছে। চলো দেখি। তো এখন পথ পার্থক্য সহজেই বের করা যায়, ওখান থেকে আমরা দশা পার্থক্য বের করব। দেখো, সো এই যে একটা তরঙ্গ আছে, এই তরঙ্গের ভিতরে আমরা দেখব যে এইটা একটা ধরো সুস্পন্দ বিন্দু, এইটা একটা সুস্পন্দ বিন্দু, ঠিক আছে। সো এই দুইটা যে সুস্পন্দ বিন্দু, তোমার ধরো যে সুস্পন্দ বিন্দু তো আসলে আমরা পাই স্থির তরঙ্গের ক্ষেত্রে, স্থির তরঙ্গ আঁকানো উচিত ছিল, হ্যাঁ স্থির তরঙ্গ আঁকাইলাম। সো এই যে এইটা এই বরাবর একটা সুস্পন্দ বিন্দু আছে, এই বরাবর আর একটা সুস্পন্দ বিন্দু আছে, ঠিক আছে। সো দুইটা আমরা সুস্পন্দ বিন্দু পাইলাম, এটা পরবর্তী সুস্পন্দ বিন্দু। সো এটা হলো একটা সুস্পন্দ বিন্দু, এটা একটা সুস্পন্দ বিন্দু। সো এইখান থেকে এইখানকার ডিস্টেন্স কতটুকু জানো? দেখো তো, এখান থেকে এইখানকার ডিস্টেন্স আমি যদি আরেকটু শিফট করি এইটাকে, মানে ধরো যে এইটুকুকে আমি হলো একটু ডান দিকে শিফট করলাম, তার মানে এইটুকু হয়, তাই না? তো এইটুকু মানে কি? এইটুকু মানে হলো λ/2, মানে একটা তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক। দুইটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব একটা ল্যামডার অর্ধেক। সো ল্যামডার যদি অর্ধেক হয়, তার মানে আমরা তো আমাদের টিপিক্যাল সূত্র জানি যে দশা পার্থক্য ইকুয়ালস টু কি 2π/λ ইন্টু পথ পার্থক্য। সো দশা পার্থক্য যেহেতু বের করতে বলছে, 2π/λ ইন্টু পথ পার্থক্য কত? λ/2। ভাই আপনিই বললেন। সো ল্যামডা ল্যামডা কাটাকাটি গেলে, 2 কাটাকাটি গেল, উত্তর হবে পাই। সো উত্তর তাহলে কত হবে? গ। দেখো ভাইয়ার কথা ঠিক আছে কিনা, উত্তর ঠিক আছে, ভাইয়া ঠিকঠাক মতোই করছে। তরঙ্গ দৈর্ঘ্য হলে পরপর তিনটি নিস্পন্দ বিন্দু, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে পরপর তিনটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? সো স্থির তরঙ্গ আঁকাই আবার আগে আর মতন করে। সো চলো দেখি। হুম। সো আচ্ছা, যাই হোক গেল, এটা দিলাম আমরা। সো এখন কথা হলো যে নিস্পন্দ বিন্দু কই আছে? এই যে একটা নিস্পন্দ বিন্দু, এই যে নিস্পন্দ বিন্দু। আচ্ছা যাই হোক, এটা এইভাবে আঁকানোটা ঠিক হয় নাই, আমরা একটু ভালো মতন আঁকাই চলো। সেটা হলো তোমার আগে সোজা দাগটা দিয়ে নিই। আচ্ছা, এইবার হলো আমরা আঁকাই। হুম, ওকে। সো নিস্পন্দ বিন্দুগুলো হলো এই যে, তাহলে পরপর তিনটা কই, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। তো পরপর তিনটা নিস্পন্দ বিন্দুর দূরত্ব দেখো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো একটা ল্যামডা। ওকে। আর এই যে আর একটা নিস্পন্দ বিন্দু। সো পরপর তিনটা নিস্পন্দ বিন্দু বলতে এইটা, এইটা আর এইটা বোঝাচ্ছে। তাহলে টোটাল কতটুকু দূরত্ব? ল্যামডা দূরত্ব হচ্ছে। ওকে। সো ওইটা নিস্পন্দ, আবার এই যে এখান থেকে শুরু করলে আবার ওই পর্যন্ত ল্যামডা হচ্ছে। সো আলটিমেটলি একই কথা ঘুরায় ফিরে পরপর যে কোনো পরপর তিনটা নিস্পন্দ বিন্দুর দূরত্ব ল্যামডা হবে। ওকে। সো পথ পার্থক্য যদি আচ্ছা, বলে উত্তর তো এটাই চাইছে যে মধ্যবর্তী দূরত্ব কত? ল্যামডা। তাহলে উত্তর কত? ল্যামডা হবে। ওকে, যে কোনো তিনটা নিস্পন্দ বিন্দু দেখো, নিলেই তুমি ল্যামডা পাবা। আচ্ছা, একটা তরঙ্গের দুইটা বিন্দুর মধ্যবর্তী পথ পার্থক্য λ/2 হলে দশা পার্থক্য নির্ণয় করো। সো আমরা জানি দশা পার্থক্য, শর্টে লিখলাম দশা পার্থক্য ইকুয়ালস টু 2π/λ ইন্টু পথ পার্থক্য কত? λ/2। ল্যামডা ল্যামডা কাটাকাটি চলে গেল, 2 কাটাকাটি চলে যায়, উত্তর হবে পাই। কিন্তু অপশনে পাই নাই, আসলে এই কারণে বইতে ভুল দেওয়া আছে। যখনই দেখবা যে আচ্ছা আরে ভাই উত্তর হওয়ার কথা পাই, অপশনে পাই নাই, তার মানে মনে রাখবা এটা হলো তপন স্যারের বইয়ের একটা ভুল প্রশ্ন ছিল, যেখানে অপশন ছিল না। এটা হলো উত্তর, π/2 দিয়ে রাখছে উনি, কিন্তু আসলে সঠিক উত্তর পাই হওয়ার কথা ছিল, ঠিক আছে। সো এবার যদি আসি, দুইটা একই প্রকার তরঙ্গের, একটিকে সাইন আর একটাকে কোসাইন ফাংশন দ্বারা
দ্বারা প্রকাশ করলে মধ্যবর্তী দশা পার্থক্য কত? সাইন তরঙ্গের দশা হলো, সাইন তরঙ্গ এইভাবে আঁকানো যায়, ঠিক আছে, এখান থেকে শুরু হয়, আর কোসাইন ফাংশন এখান থেকে শুরু হয়, একেবারে হাইয়েস্ট পয়েন্ট থেকে শুরু হয়। সেদের মধ্যে দশা পার্থক্য ধরা হয় 90 ডিগ্রি বাই π/2, ঠিক আছে, 90 ডিগ্রি বা π/2 সেদের মধ্যে দশা পার্থক্য ধরা হয়। দুটো তরঙ্গের পথ পার্থক্য এবং দশা পার্থক্য এক্স এবং দশা পার্থক্য ডেল্টা হলে তাদের মধ্যে সম্পর্ক কি? আমরা জানি যে হলো ডেল্টা দশা পার্থক্য, আমি সবসময় এটা একদিক মনে রাখতাম, আর একটা বের করা খুবই সহজ। দশা পার্থক্য ইকুয়ালস টু 2π/λ ইন্টু পথ পার্থক্য। তো এখন দেখা গেছে যে পরীক্ষার অপশনে আসছে এক্স দিয়ে। সো ভাই এটা উল্টায় দেওয়া তো কোনো একটা ব্যাপার না, কিন্তু যেই বান্দা দুইটাই মুখস্থ করতে যে দুই কুলি হারাবে, একটাও পারবে না, তার জন্য কপালে দুঃখ আছে ভাই। যে কোনো একটা মুখস্থ করো ভাই, আমি উপরেরটা একটা, উপরেরটাই মুখস্থ করো, নিচেরটা বের করতে পারবে, এইটুকু মুরদ তোমার আছে। আর যদি তুমি মুখস্থ করো এইটুকু যদি তোমার বুদ্ধি না থাকে, তাহলে ভাই কপালে দুঃখ আছে। এবার চলো দেখি একটা সুস্পন্দ বিন্দু আর একটা সন্নিহিত মানে কাছাকাছি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী ব্যবধান কত। সো আমরা একটা কি বলে স্থির তরঙ্গ আঁকাই। সো গেল, এইখানে হলো আমরা এখন দেখব এই যে একটা সুস্পন্দ আর ধরো যে এই যে একটা নিস্পন্দ, ঠিক আছে। সো এইটুকুর মধ্যকার ডিস্টেন্স কত? পুরাটুকু এই পর্যন্ত যদি হয় ল্যামডা বা ল্যামডা, ঠিক আছে, এইটুকু হলো ল্যামডা, এইটুকু যদি হয় তোমার ল্যামডা, এইটুকু যদি হয় ল্যামডা, মানে এইটুকু হলো ল্যামডার 4/1 ঠিক আছে। দেখো এইটুকু হলো ল্যামডার 4/1, তার মানে আসলে এইটুকু হলো λ/4, এইটুকু হলো আসলে λ/4, এইটুকু হলো আসলে λ/4, এই যে এইটুকু হলো λ/4, কারণ এই যে এটা হলো এই 4/1, ঠিক আছে, ল্যামডার 4/1, তার মানে এটা হলো উত্তর হবে λ/4। ওকে, সো তাহলে এবার যদি দেখি π/2 দশা পার্থক্যের দুইটা সদৃশ অগ্রগামী তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে, যদি দুইটা তরঙ্গের প্রত্যেকের বিস্তার ym হয়, তবে লব্ধি তরঙ্গটির বিস্তার কত? এটা একটু কঠিন টাইপের প্রশ্ন, একটু একটু মাথা খাটাইতে হবে। সো এটা করার টেকনিক হলো কি জানো, যে আসলে বিস্তার সরাসরি যোগ করা যায় না, আগে তীব্রতা বের করতে হয়, তারপরে যোগ করতে হয়। সো দেখো তো, তীব্রতা বের করতে হয় কি, যদি একটা তরঙ্গের ধরলাম আমি, একটা তরঙ্গের বিস্তার হলে, যে প্রত্যেকটার বিস্তার হলো y/m দেওয়াই আছে, সো একটা তরঙ্গের বিস্তার হলো y/m, এই তরঙ্গের হলো ইন্টেন্সিটি কত? এই তরঙ্গের ইন্টেন্সিটি হলো ym² সামথিং y/y², ঠিক আছে, মানে যেহেতু বিস্তার কি তরঙ্গের, সরি, তীব্রতা কি বিস্তারের বর্গের সমানুপাতিক। আর সেম ভাবে আরেকটা যে তরঙ্গ আছে, সেই তরঙ্গটারও কি হবে? সেই তরঙ্গটারও বিস্তার হবে কি? সেই তরঙ্গটারও বিস্তার হবে তোমার হলো ym, তো ওইটার তীব্রতা হবে কি ym²। তো এখন কথা হলো যে এই দুইটা যে আমরা স্কোয়ার পাইলাম, তো এরা একজন 90 ডিগ্রিতে যাচ্ছে, তাই না, π/2। তো এরা একজন যাচ্ছে এইদিকে, মনে করো একজনের দিক, আর একজন হলো এরকম দশা হলো এইদিকে। তো তার মানে ইনিশিয়াল দশা আমরা ধরলাম যে এইটা, যে কোনো একটা অবস্থানে দশা এইটা, যে 90 ডিগ্রি, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তো এখন দেখো এই 90 ডিগ্রি বরাবর ইন্টেন্সিটি হলো ym², এই 90 ডিগ্রি বরাবর ইন্টেন্সিটি হলো ym²। সো তাহলে আলটিমেটলি বা ym, তাই না, বিস্তার হলো ym। সো এইটা তখন ওই যে পিথাগোরাসের রুল বা লব্ধির রুল ফলো করে, ঠিক আছে, লব্ধির রুল ফলো করে তখন আমাদের কি করা লাগে জানো, যে হলো কি করা লাগে লব্ধির রুল ফলো করলে, যে p², তাই না, ym² না দিলেও চলতো, ym লিখলেই হয়ে যেত, p² প্লাস q² প্লাস 2pq cos থেটা, এখানে 90, cos 90 এর ভ্যালু কত? 0। সো এইটুকু পুরোটুকুই 0 হয়ে যায়। সো আলটিমেটলি রেজাল্ট আসে কি 2ym²। সো 2ym² মানে কি √2ym, √2ym। সো তীব্রতা দিয়ে তুমি না করলেও চলে, ভেক্টর দিয়ে ডিরেক্ট করে দিলেই কাজ হয়ে যায়, ঠিক আছে। যেহেতু তার মানে কি কথা বুঝছো, যে যেহেতু এইদিকে তোমার আছে ym, এইদিকেও আছে ym, এদের লব্ধি বের করো, তাহলেই মোটামুটি কাজ হয়ে যায়, ঠিক আছে। ym² না লিখলেও চলে, ঠিক আছে, এদের লব্ধি বের করো, ym এর লব্ধি বের করো, তাহলে কাজ হয়ে যায়। তীব্রতা দিয়ে না করলেও চলে, তীব্রতা দিয়ে আবার তীব্রতা ডিরেক্ট যোগ করা যায়, তীব্রতা আমরা সামনে দেখবো যে আরেক জায়গায় করবে, বাট এই জায়গায় তোমার তীব্রতা না দিলেও চলে, ঠিক আছে। তীব্রতা না দিয়ে ডিরেক্ট ভেক্টর করো, উত্তর চলে আসবে √2ym, ঠিক আছে, √2ym। এরপর যদি যাই, সর্বোচ্চ দ্রুতি একটা দেওয়া আছে, তারের কণার সরণ সর্বোচ্চ সরণের অর্ধেক হলে ওই কণার দ্রুতি কত? ঠিক আছে, ভালো কথা, একটা কঠিন প্রশ্ন করে ফেলছে, কঠিন না, একটু বুঝলেই হবে ভাই। তার মানে তরঙ্গ তো দিন শেষে একটা পর্যাবৃত্ত গতি। সো পর্যাবৃত্ত গতির আমরা ক্ষেত্রে সূত্র জানি যে v ইকুয়ালস টু ওমেগা ওমেগা a² - x², তাই না, a² - x²। সো এখন তাহলে আমরা, যেহেতু সর্বোচ্চ দ্রুতি বলাই আছে vs, ঠিক আছে, একটা কণার সরণ সর্বোচ্চ সরণের অর্ধেক, ওই কণার দ্রুতি কত হবে, ঠিক আছে। আর আমরা জানি যে vs বা vmax ইকুয়ালস টু কত? ওমেগা a, ঠিক আছে, vmax হলো ওমেগা a, যারা ওই যে পর্যাবৃত্ত গতি ভালো মতন পড়ছি তারা আমরা এটা জানি। তো vs ইকুয়ালস টু ওমেগা a। আচ্ছা, ভালো কথা। তো এখন এই জায়গায় বলা হয়েছে যে সর্বোচ্চ সরণের অর্ধেক, সর্বোচ্চ সরণের অর্ধেক। সো এটা সর্বোচ্চ সরণের অর্ধেক। সো ভালো কথা, মানে ওমেগা ইন্টু a² মাইনাস
a²/4। ওকে, সো এইটা একটু খেয়াল রাখো। আর পর্যাবৃত্ত গতি তো তোমাদের এমনিতেও শর্ট সিলেবাসেই ছিল, সো পারবা, আশা করি বুঝতেছো। 3² বিয়োগ করলে 3a² বাই 4 হয়। 3a² বাই 4 যদি আমি রুটটা করে ফেলি তাহলে এরকম আসে √3/2 ওমেগা এ। আচ্ছা ভাইয়া, ওমেগা এ মানে যেন কি দেখলাম মাত্র? ওমেগা এ মানে ভিএস, ম্যাক্সিমাম সর্বোচ্চ দ্রুতি দেখলাম। তো তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি যে √3/2 ইন্টু ভিএস। তার মানে এই যে ভি আমরা বের করলাম, তার মানে এই বর্তমানের দ্রুতি হলো √3/2 ভিএস। কোন অপশনের সাথে মিলে? খ এর সাথে মিলে, সো খ হবে এখানকার উত্তর। আচ্ছা, পথ পার্থক্যর জন্য দশা পার্থক্য কত? ভাই আমরা জানি যে দশা পার্থক্য ইকুয়ালস টু কত? দশা পার্থক্য ইকুয়ালস টু তোমার 2π/λ ইন্টু পথ পার্থক্য। পথ পার্থক্য কত দেওয়া আছে? ল্যামডা দেওয়া আছে। ল্যামডা ল্যামডা কাটাকাটি যাবে, সো 2π হবে এখানকার উত্তর। ভাই মুখস্থ করতে যাবে না, বের করবা, 2π হবে এখানকার উত্তর। দুটি সদৃশ অগ্রগামী তরঙ্গ পরস্পরের উপর উপরিপাতিত হয়, তখন লব্ধি তরঙ্গের বেগ কত? ভাই দুইটা তরঙ্গ, একই রকম তরঙ্গ, একজন আরেকজনের উপর উপরিপাতিত হলো, বেগের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? বেগ বৃদ্ধিও পাবে না, হ্রাস পাবে না, বেগ অপরিবর্তিত থাকবে। বিস্তার চেঞ্জ হয়, বিস্তার ডাবল হয়ে যায়, বিস্তার যোগ হয়, বাট বেগের কোনো কিছু হয় না। ওকে, কোন স্থির তরঙ্গের পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 75 সেন্টিমিটার, তরঙ্গ দৈর্ঘ্য কত? সো চলো দেখি, আমরা হলো একটু নিস্পন্দ বিন্দুর খেলাটা একটু দেখে আসি। সো একটু আগেও দেখলাম আমরা এই যে নিস্পন্দ বিন্দু, ধরো যে এই যে এগুলো হলো নিস্পন্দ বিন্দু, তাই না? সো এই নিস্পন্দ বিন্দু আর এই নিস্পন্দ বিন্দুর মধ্যে ধরলাম 75 সেন্টিমিটার। সো তার মানে আসলে কি এইটুকু মানে কি? একটা তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক 75 সেন্টিমিটার। তার মানে আসলে উনি বলতে চাচ্ছে প্রশ্নে λ/2 হলো 75 সেন্টিমিটার। তার মানে ল্যামডা কত? তরঙ্গ দৈর্ঘ্য কত জিজ্ঞেস করেছে ভাই? ল্যামডা হলো 150 সেন্টিমিটার। 150 সেন্টিমিটার মানে কি? 1.5 মিটার। 150 সেন্টিমিটার মানে 1.5 মিটার। আচ্ছা, সো তাহলে এগুলো দেখলাম। একটা সীমাবদ্ধ মাধ্যমে স্থির তরঙ্গের কম্পাঙ্ক এত, হার্জ তরঙ্গের পরপর দুটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব এত, মাধ্যমের তরঙ্গ বেগ কত? ভাই ভি জিজ্ঞেস করছে, ল্যামডা দেওয়া আছে, ল্যামডা দেওয়া নাই, নিস্পন্দ পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর দূরত্ব, দ্যাট মিনস λ/2 দেওয়া আছে, তাই না? λ/2 দেওয়া আছে, এটা ল্যামডা তাহলে এখান থেকে খুব সহজেই বের করে ফেলা যাবে। λ/2 হলো 0.5 মিটার দেওয়া আছে, আর কম্পাঙ্ক ভি দেওয়া আছে 512, ঠিক আছে? এফ দেওয়া আছে 512। ওকে, সো তার মানে আমরা জানি যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। তার মানে এখানে এফ হলো 512, ল্যামডা হলো কত? ল্যামডা হলো তোমার এখানে, যেহেতু λ/2 2.5, তার মানে ল্যামডা হলো 2 গুণ করে দিলে 1 হয়ে যায়। সো তার মানে 1, তার মানে উত্তর হবে 512 মিটার পার সেকেন্ড। 512 মিটার পার সেকেন্ড হবে এখানকার উত্তর। এরপরে আসি, দুই প্রান্তে আবদ্ধ একটা তারের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, তারটিতে সৃষ্ট স্থির তরঙ্গের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, সো তাহলে দেখি, তরঙ্গ দৈর্ঘ্য বলছে যে 20 সেন্টিমিটার, দুই প্রান্তে আবদ্ধ একটা তারের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, স্থির তরঙ্গের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, এখানে সর্বোচ্চ তরঙ্গ দেখো দেখো, এই তারটাতে একটা তারের দুই মাথায় হলো কোনো কিছু বেঁধে দেওয়া আছে। এই তারটা যদি আমি এরকম করে টান দিয়ে টান করে ছেড়ে দিই, তাহলে খুব বেশি জোরে টান দিলাম না, তারটা কেমন হবে জানো? তারটা এরকম একটা তরঙ্গ তৈরি করবে, ঠিক আছে? এরকম একটা সর্বনিম্ন যে স্থির তরঙ্গটা করতে পারবে, এটা এরকম একটা স্থির তরঙ্গ করতে পারবে। ভাইয়া এরকম একটা স্থির তরঙ্গ করছে মানে কি পুরো একটা তরঙ্গ কমপ্লিট করতে পারছে? পারে না। এটা আসলে এখানে একটা সর্বনিম্ন এইভাবে করা পসিবল, একটা অর্ধেক তরঙ্গ কমপ্লিট করছে। তার মানে এই যে তোমার 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটারটা এই ক্ষেত্রে λ/2 হিসেবে কাজ করতেছে। এটা কিন্তু একটু ট্রিকি প্রশ্ন, মাথা না খাটাইলে বুঝবা না, একটু ঠান্ডা মাথায় বুঝো। যে এর থেকে তুমি যদি ছোট তরঙ্গ, মানে এইটাকে যদি তুমি বলো যে না ভাই আমি তো এরকম একটা তরঙ্গ করতে পারি, এরকম তো একটা তরঙ্গ করতে পারি, ভাই তুমি তো আরো ছোট করতেছো। চাইছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত? তুমি তো এর থেকে বেশি ছোট, তো আরো তো ছোট আমিও করতে পারি, ছোট তো এখানেও করা সম্ভব, বাট চাইছেই তো সর্বোচ্চ। তো সর্বোচ্চ এরকমই হওয়া পসিবল, সর্বোচ্চ এরকম হওয়া পসিবল যেখানে λ/2 20 সেন্টিমিটার হয়। সো λ/2 যদি 20 সেন্টিমিটার হয়, চাইছে কি? ল্যামডা চাইছে, তাহলে ল্যামডা কত হবে? ল্যামডা 40 সেন্টিমিটার। তার মানে এইরকম কেসগুলোতে ল্যামডা মানে সর্বোচ্চ তরঙ্গ পাওয়া যায় তারের দৈর্ঘ্যের দ্বিগুণ। সো 40 সেন্টিমিটার তুমি এখানে পাবা সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। 200 কম্পাঙ্ক বিশিষ্ট স্থির তরঙ্গ বায়ুতে গঠন করা হলো উপরিপাতিত তরঙ্গের 360 মিটার পার সেকেন্ড হলে নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? ভাই কাহিনী চাইছে কি? λ/2 চাইছে, তার মানে কি আলটিমেটলি ল্যামডা বাইর করতে হবে। চলো দেখি, এফ দেওয়া আছে, ভি দেওয়া আছে, এফ দেওয়া আছে, ভি দেওয়া আছে, ল্যামডা বাইর করতে হবে। সো তার মানে কি? ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। তার মানে ল্যামডা যদি বের করতে হয়, ল্যামডা ইকুয়ালস টু ভি বাই এফ। ভি মাত্র কত? 360। এফ কত? এফ হলো 200। সো 200 কাটাকাটি করলাম, সো 20 এর এটা কাটলে 18 হয়, আর এটা হলো 10 হয়। সো 18 আর 10 এটা ইয়ে করলে 1.8 হয়। সো তার মানে ল্যামডা হলো 1.8, অতএব λ/2 মানে দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 0.9 হবে। সো উত্তর কোনটা হবে? 0.9 মিটার হবে, 0.9 মিটার। কোনটি তরঙ্গকে প্রকাশ করে না? এটা কাইন্ড অফ একটু মুখস্থ রাখো। এটা হলো মানে মেডিকেলের জন্য এত অ্যাডভান্স লেভেলের প্রশ্ন দরকার নাই,
কিন্তু স্যারদের দেখে আবার মনে হতে পারে যে আরে তো সহজ জিনিস দিয়ে দিই মেডিকেলে বা ভার্সিটিতে, বিপদে পড়বা। মনে রাখো এখানকার লাস্টেরটা খালি কোনো তরঙ্গ প্রকাশ করে না, বাকি সবগুলো তরঙ্গ প্রকাশ করে। এরকম স্কোয়ার আছে যেটা, সেটা মানে এরকম চারটা অপশন থাকলে দেখবে যে যেটাতে স্কোয়ার আছে ওটা তরঙ্গ প্রকাশ করতেছে না, মানে হুবহু এই চারটা প্রশ্ন থাকলে। সাইনেরও একটা তরঙ্গ আছে, লগেরও একটা তরঙ্গ আছে। নর্মালি হলে এফ এক্স প্লাস ভিটি থাকলে এটারও একটা তরঙ্গ তৈরি করা সম্ভব, বাট লাস্টেরটার এটার কোনো তরঙ্গ তৈরি করা সম্ভব না। আচ্ছা, তো এবার চলো দেখি যে স্থির তরঙ্গের নিস্পন্দ বিন্দুতে কণার বেগ কত। নিস্পন্দ বিন্দু তো নিস্পন্দন না, মানে কি ওর কোনো স্পন্দন নাই, ওর বেগই নাই ওখানে, ওর বেগ হলো শূন্য, ঠিক আছে, ওর বেগ হলো শূন্য। আচ্ছা, একটা স্থির তরঙ্গ সৃষ্টিকারী তরঙ্গগুলোর বিস্তার এ হলে সুস্পন্দ বিন্দুগুলোর বিস্তার কত। আচ্ছা দেখো, তো একটা স্থির তরঙ্গ যখন তৈরি হয়েছে তখন কিন্তু দুইটা তরঙ্গের উপরিপাতন হয়েছে, তাই না, দুইটা তরঙ্গের এরকম উপরিপাতন হয়েছে, তারপরে তরঙ্গটা তৈরি হয়েছে, তাই না, দুটা তরঙ্গের উপরিপাতন হয়েছে। তো বিপরীত দশায় দুইটা তরঙ্গের উপরিপাতন হয়েছে। এখন কথা হলো যেই জায়গায় সুস্পন্দ বিন্দু আছে সেই নিস্পন্দ বিন্দুতে, ধরো এই নিস্পন্দ বিন্দুগুলো কিভাবে তৈরি হয়েছে জানো, এই নিস্পন্দ বিন্দুতে এই দিকে যেতে চাইছে 2a, মনে করো সরি এইদিকে মনে করো বিস্তার ছিল a, আমরা তো বিস্তার এ দিয়ে প্রকাশ করি প্লাসে, আর এই বরাবর ঠিকই অপোজিট তরঙ্গটা মাইনাস এতে যেতে চাইছে। তো ভাই একজন ওইদিকে প্লাসে যেতে চাচ্ছে, একজন নিচে মাইনাসে যেতে চাচ্ছে, তাহলে রেজাল্ট কত হবে, আলটিমেটলি ভেক্টর অনুযায়ী রেজাল্ট হলো 0 হবে। সেই জন্য নিস্পন্দ বিন্দুগুলো নড়াচড়া করে না, কারণ হলো নিস্পন্দ বিন্দু দুইটা দুই দিকে বিপরীত দিকে যায়। কিন্তু সুস্পন্দ বিন্দুগুলো আবার ভালো, সুস্পন্দ বিন্দুতে দুইজন হলো ফ্রেন্ড ফ্রেন্ড, যে আমরা উপরের দিকেও প্লাসে প্লাসে যাব, আমরা নিচের দিকেও গেলে হলো মাইনাসে মাইনাসে যাব। তো তার মানে সুস্পন্দ বিন্দুতে +2 এও থাকতে পারে, আবার -2 এও থাকতে পারে। সো সুস্পন্দ বিন্দুগুলোতে আর কি সর্বোচ্চ মানে নিস্পন্দ বিন্দু খাবারই পায় না, আর সুস্পন্দ বিন্দু ডাবল খাবার পায়, কাইন্ড অফ ব্যাপারটা এরকম। তার মানে সুস্পন্দ বিন্দুগুলোতে তোমার বিস্তার হতে পারে সর্বোচ্চ +-2 এ, ঠিক আছে, সুস্পন্দ বিন্দুতে হতে পারে +-2 এ। এরপরে আসি যে স্থির তরঙ্গের পর পর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত। 100 বার করে ফেলছি, λ/2 মুখস্থ হয়ে গেছে কাইন্ড অফ, কিন্তু যাদের মুখস্থ হয় নাই বুঝে করতে চাও, মাশাল্লাহ ভাই, যে তুমি বুঝে করতে চাইতেছো, অবশ্যই বুঝে করা হলো রেকমেন্ডেড, অবশ্যই বুঝে করবা, ঠিক আছে। এই যে দুইটা নিস্পন্দ বিন্দু, এইটুকু যদি হয় পুরাটা একটা তরঙ্গ, পূর্ণ তরঙ্গ হলো এইটা, তো এইটুকু যদি হয় ল্যামডা, তার মানে এই যে এর অর্ধেক কি এইটুকু, তার মানে λ/2 হলো এইটুকু, তো তার মানে এইটুকু হলো λ/2 হবে। আচ্ছা, এইবার আসি যে কোন স্থির তরঙ্গে পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 50 সেন্টিমিটার, তরঙ্গ দৈর্ঘ্য কত। আচ্ছা, তার মানে সেম কথা, নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ/2, এটা হলো 50 সেন্টিমিটার। সো তার মানে ল্যামডা কত হবে, ল্যামডা হবে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার মানে কি, 100 সেন্টিমিটার মানে 1 মিটার, বা আচ্ছা যেহেতু সেন্টিমিটারে রাখছি প্যারা না, 100 সেন্টিমিটার। এরপর আসে একটা স্থির তরঙ্গের আবার সেম কথা, তরঙ্গ দৈর্ঘ্য কত। λ/2 যদি হয় 1 মিটার, তাহলে ল্যামডা কত হবে, ল্যামডা হবে তোমার 2 মিটার। ওকে, ল্যামডা হবে 2 মিটার, গ্রেট, ভালো কথা। 2 মিটার মানে 200 সেন্টিমিটার। শব্দর কোন বৈশিষ্ট্যের জন্য তীব্র ভূমিকম্পের সময় ঘরবাড়ি ভেঙে যায়। আচ্ছা, সো যখন আমরা একটা বস্তু নিজে নিজেই কাঁপতে থাকে, প্রত্যেকটা বস্তুই নিজে নিজে কাঁপতে থাকে, এখানে এই যে টেবিল আছে, এই সেই কলম আছে হাতে, এরা কিন্তু নিজেরাই কাঁপতেছে, আমরা হয়তো বুঝতেছিও না। সেই যে নিজে নিজেই কাঁপে ওটাকে বলা হয় মুক্ত কম্পন। কিন্তু ধরো যে আমি এখানকার টেবিলটা, সামনে একটা টেবিল আছে, এখানে একটা টেবিল আছে, এই যে শব্দ করতেছে, একটু সাউন্ড করতেছে, তো এই টেবিলটা মনে করো যে আমি কাঁপাইতেছি, সো এটা যখন কাঁপাই তখন কি আমার প্রভাবে ও কাঁপতেছে, সো এটাকে বলা হয় পরবশ কম্পন। সো ঘর বাড়ি যখন ভেঙে যায় তখন ঘর বাড়ি তো ভাই আমি যে এই যে রুমের মধ্যে আছি এটা তো নিজে নিজে কাঁপতেছে, আমাদের সবার বাসা বাড়ি নিজে নিজে কাঁপে। সো এটা হলো মুক্ত কম্পন। মুক্ত কম্পনের জন্য বাসা বাড়ি ভাঙে না। যখন ভূমিকম্প হয়, ভূমিকম্পের সময় তখন হলো তোমার এই যে ইয়েগুলো কি বলে, ভূমিকম্পের সময় তোমার আহ ভূমিকম্পের কম্পনটা বাসাটাকে পরবশে মানে আরো বেশি দ্রুত কম্পনে মানে জোরে করে কাঁপায় দেয়। সো ওইটা হলো তখন বলা হয় পরবশ কম্পন। সো পরবশ কম্পনের কারণে তোমার হলো আমাদের যে ঘরবাড়িগুলো এগুলো ভেঙে যায়। মুক্ত কম্পন তো সবসময় হয়, ওটার জন্য ভাঙে না। এবার দেখো সেই 1900 কটকটি সালের হলো প্রশ্ন, সেটা হলো যে কোন উক্তিটি পরবশ কম্পনের বেলায় সঠিক নয়। কোন একটি বস্তু যদি একটি পর্যায়ে বলের ক্রিয়ায় কাঁপতে থাকে তখন ওই বস্তুর কম্পনকে পরবশ কম্পন বলে। এটা সঠিক, ঠিক আছে। আরেকজনের কম্পনে যদি নিজে কাঁপে তাহলে সেটাকে বলা হয় পরবশ কম্পন। সকল পরবশ কম্পন অনুনাদ নয়। হ্যাঁ, এটাও সঠিক। অনুনাদ তখনই হয় যখন পরবশ কম্পন আর মুক্ত কম্পনের কম্পাঙ্ক সেম হয়ে যায়, তখন সেটাকে অনুনাদ বলা হয়। আচ্ছা, পরবশ কম্পনে বস্তুর কম্পন শুরু হবার অল্প সময়ের পরপরই নিয়মিত হয়, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। পরবশ কম্পনের বিস্তার ছোট বা বড় হতে পারে, ভাইয়া এইটা ঠিক নাই, কারণ কি পরবশ কম্পনের বিস্তার সব সময় বড় হয়, পরবশ কম্পনের বিস্তার কখনো ছোট নয়। মুক্ত কম্পন ছোট বড় হতে পারে, বাট পরবশ কম্পন সব
সবসময় বড় হয়, ঠিক আছে। বস্তুর কম্পাঙ্ক আরোপিত পর্যাবৃত্ত স্পন্দন কম্পাঙ্কের সমান হলে কি হবে, যেটা মাত্র বললাম যে পরবশ কম্পন আর নিজের কম্পন সমান হলে তখন আমরা কি বলি, অনুনাদ বলি, ঠিক আছে। তখন আমরা অনুনাদ বলি, অনুনাদ হলো সর্বোচ্চ পরবশ কম্পন। ওকে, পরবশ কম্পন অনুনাদ হবে না যদি না পরবশ কম্পন সৃষ্টিকারী তরঙ্গদৈর্ঘ্যের কি সমান হয়, মাত্রই বললাম কি সমান হয়, বিস্তার সমান হয়, ঠিক আছে। সো সরি, কম্পাঙ্ক সমান হয়। কম্পাঙ্ক সমান হলে কম্পাঙ্ক যতক্ষণ না সমান হবে, তাই তো বললাম যে কম্পাঙ্ক যতক্ষণ না সমান হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পরবশ কম্পন অনুনাদ হবে না। একটু আগের যেও দুইটা প্রশ্ন আমি বলে আসলাম, ঠিক আছে। সো শুরুতে স্লিপ অফ টাং, আবার এইটা হলো নিজে ভুল পড়ো না যে ভাইয়া বিস্তার বলে ফেলছিল, না, কম্পাঙ্ক। ওকে, অনুনাদ কম হবে যখন কোনো বস্তুর নিজস্ব কম্পাঙ্ক তার উপর আরোপিত পর্যায়বৃত্ত স্পন্দনের কম্পাঙ্কের কি হবে, সমান হবে। মানে একই প্রশ্ন ঘুরায় ফিরায় এক এক ভাবে বলছে। ওকে, সো এবার আসো যে যে বৈশিষ্ট্যের দ্বারা একটি শব্দ অন্য একটি শব্দ হতে কত বেশি জোরালো তা বোঝা যায়, এটা বোঝা যায় শব্দোচ্চতা দিয়ে, নট তীব্রতা। তীব্রতা কি, তীব্রতাও বুঝাই দিই। তীব্রতা হলো একেবারে ম্যাথমেটিক্যাল হিসাব, যে একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে, 1 মিটার স্কয়ারের ভিতর দিয়ে যতগুলো তোমার হলো যতটুকু শব্দ শক্তি যায় বা শব্দ তরঙ্গ পাস করে তাকে আমরা তীব্রতা বলি। বাট শব্দোচ্চতা হলো একটা অনুভূতি, ঠিক আছে। শব্দোচ্চতা হলো অনুভূতি, যে কত বেশি জোরে শব্দ হচ্ছে, সো এইটা আমরা শব্দোচ্চতা দিয়ে বলি, নট তীব্রতা। ওকে, সো এবার দেখো শব্দের তীব্রতা পরিমাপের একক কোনটা, মাত্রই বললাম যে যতটুকু শব্দ শক্তি মানে শব্দ ইয়ে আর পার সেকেন্ডে একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে যায়, একক সময়ে যতটুকু শক্তি একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে যায়, তার মানে কি ওয়াট পার মিটার স্কয়ার, ঠিক আছে। ওয়াট পার মিটার স্কয়ার হলো তীব্রতার শক্তি। উৎস থেকে দূরত্বের সাথে শব্দের তীব্রতার সম্পর্ক কি, আমরা এর আগেও এই ক্লাসের শুরুতেই দেখাইছিলাম, I ইকুয়ালস টু P/4πr²। সো তার মানে কি I ইনভার্সলি প্রপোর্শনাল টু r², ঠিক আছে। সো তার মানে আলটিমেটলি I ব্যস্তানুপাতিক হলো r²। ওকে, সো তাহলে আমরা দেখলাম উৎসের কম্পাঙ্কের সাথে তীব্রতার সম্পর্ক কোনটা। আচ্ছা, I এর আরেকটা সূত্র আছে, এটা একটানে পড়ে ফেলতাম, এক নিঃশ্বাসে পড়ে ফেলতাম, 2π²a²f² ρv। ঠিক আছে, কি বললেন ভাই, কিছুই তো বুঝলাম না, মন্ত্রতন্ত্র বললেন নাকি? সো দেখো I ইকুয়ালস টু 2π²a²f² ρv। সো তাহলে এইটা যদি তুমি জানো, তুমি কে কার সাথে তোমাদেরকে আমি সব ক্লাসেই বলি যে সূত্র যে জানে তার হাতে সবকিছু আছে। দেখো সূত্র জানো, এইটুকু তো ধ্রুবকের তো কোনো কাজ নাই। I হলো a² এর সমানুপাতিক, I হলো f² এর সমানুপাতিক, I হলো রো এর সমানুপাতিক, I হলো v এর সমানুপাতিক, ঠিক আছে। সো তার মানে যে সূত্র পারে সে কে কার সমানুপাতিক সবকিছু বলতে পারবে। এখানে কোন অপশনটা সত্য, খ হলো এখানে সত্য। সো আমরা দেখো খ পাইলাম উত্তর। শব্দের তীব্রতা নিচের কোনটির সমানুপাতিক। আচ্ছা দেখো, আমরা কিসের সমানুপাতিক জানি, যে I, মাত্র আগের যেটা দেখলাম ওইটাই দেখি, যে কার এর দুইটার তো বর্গের সমানুপাতিক, আর রো আর ভি এর সমানুপাতিক, ডিরেক্ট সমানুপাতিক। সো তাহলে উত্তর কি হবে, দেখো হয় রো তো নাই অপশনে, ভি আছে, বেগের সমানুপাতিক, এটা উত্তর হওয়ার কথা। কিন্তু আল্লাহ মালুম কেন জানি উনি বেগ দেয় নাই, উনি কম্পাঙ্ক দিছে। বাট আমাদের পরীক্ষার হলে আসলে আমরা কি করব, আমরা পরীক্ষার হলে আসলে বেগই দাগাবো, কারণ দেখা যাবে লজিক্যালি বেগই মনে পড়তেছে। বাট কোনো কারণে, কোনো দৈববাণীর কারণে তোমার যদি মনে পড়ে যায় ভাই সব অপশন হুবহু আছে, বিস্তার, কম্পাঙ্ক, পর্যায়কাল, বেগ হুবহু আছে, আমি দেখছিলাম, আমার মনে আছে, এটা হলো ইসাক স্যারের বইতে কম্পাঙ্ক দাগানো ছিল, তাহলে অবশ্যই অবশ্যই তুমি তাহলে তোমার যদি মনে পড়ে পরীক্ষার হলে কনফিডেন্টের সাথে ভুলটা দাগাইতে পারো। বাট আমি রেকমেন্ড করি সবসময় ঠিকটাই দাগানো। ওকে, ভালো, ঠিক আছে। শব্দের তীব্রতার একক কোনটা, শব্দের তীব্রতার একক মাত্র বললাম যে ওয়াট পার মিটার স্কয়ার। ভাইয়া ওয়াট মানে কি, আবার ওয়াট মানে আবার দেখো ওয়াট পার মিটার স্কয়ার তো অপশনেই নাই, জুল দিয়ে আছে। ওয়াট মানে হলো জুল পার সেকেন্ড, ঠিক আছে। সো তার মানে ওয়াট মানে যেহেতু জুল পার সেকেন্ড আর মিটার স্কয়ার তো আগের থেকেই নিচে ছিল, সো তার মানে এটা হলো উত্তর, খ হলো এখানকার অপশন, ঠিক আছে উত্তর। আচ্ছা, সো এবার আসি যে কোন চলমান তরঙ্গের সমকোণে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে, মাত্র যেটা বলতেছিলাম যে একক ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে যতটুকু শক্তি যায় সেটাকে আমরা বলি তরঙ্গের তীব্রতা বলি, তাই না, জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার। আচ্ছা, একটি তরঙ্গের তীব্রতা সরাসরি যার সমানুপাতিক, তীব্রতা কার সমানুপাতিক, আমরা দেখলাম যে তীব্রতা হলো ওই যে I হলো 2π²a²f² রো ভি, ঠিক আছে। সো তাহলে কার সমানুপাতিক, বিস্তারের, না বিস্তারের বর্গের সমানুপাতিক, এই যে হ্যাঁ বিস্তারের বর্গের সমানুপাতিক, এটা হবে উত্তর, কারণ কম্পাঙ্কেরও বর্গের সমানুপাতিক, পিচ বইলে এখানে কোনো কিছু নাই। আচ্ছা, সো এবার যদি আসি, কোন সেমিনার কক্ষে শব্দের তীব্রতা এত, শব্দের তীব্রতা দ্বিগুণ হলে ওই শব্দের তীব্রতার লেভেল কত ডেসিবেল হবে। আচ্ছা, এখন আমাদের তীব্রতা লেভেল এটা বের করার সূত্র শিখতে হবে। তীব্রতা লেভেলকে আমরা বিটা দিয়ে প্রকাশ করি, আর একক হলো বেল ডেসিবেল। সো ডেসিবেলে প্রকাশ করলে এটা সূত্র হয় 10 × log
I/I0, ঠিক আছে, I/I0। সো ধরো যে শুরুতে ছিল 10⁻⁷, সো I0 এর ভ্যালু তো সবার মুখস্থ রাখা লাগবে, যে আদর্শ 10⁻12 আদর্শ শব্দের তীব্রতা, ঠিক আছে। সো আর এটাতে শ্রেণীকক্ষে ওই সেমিনার কক্ষে কত ছিল, 10⁻⁷, সো তাহলে 10 লগ, তাহলে কত হবে 10⁵। আচ্ছা, আমরা জানি যে লগের এইখানে 10 এর উপরে কিছু থাকলে সেটা সামনে চলে আসে, তো 10 × 5, আর লগ 10 হলো 1 হয়ে যায়, সো আলটিমেটলি 50 ডেসিবেল হলো, আগে ছিল, এখন কত হয়ে গেছে, প্রবলেম হলো এখন তার 50 নাই, এখন হয়ে গেছে কি জানো, এখন হয়ে গেছে 10 লগ I/I0, এখন তো একটু চেঞ্জ হয়ে গেছে, সো ধরো যে I প্রাইম দিলাম, সো 10 লগ, আগের থেকে ডাবল হয়ে গেছে, 2 × 10⁻⁷, 2 × 10⁻⁷, বাই 10⁻12। সো এখন তাহলে কত হয়ে গেছে, 10 লগ 2 × 10⁻⁵, 10⁵। সো এরকম গুণ থাকলে তখন কি হয়, একটা কাহিনী করা যায়, ঠিক আছে, গুণ থাকলে একটা কাহিনী করা যায়, কি কাহিনী করা যায় চলো দেখি। তাহলে এই 10 তো আছে, ভিতরে লগ 2 একটা ভাগ করা যায়, আর লগ 10⁵ একটা ভাগ করা যায়। সো লগ 10⁵ তো আমাদের জন্য খুবই সহজ, আমরা বুঝি। তো লগ 2 এর মান কত, এটা আমাদের শিখতে হবে। লগ 10⁵ মানে 5, ওকে। লগ 2 এর মান কত জানো, আমরা একটা টেকনিক শিখবো, লগ 2 এর মান হলো 0.3, ঠিক আছে, আমরা মুখে মুখে লগগুলোর মান শিখে যাব, ঠিক আছে। আমি একটা জায়গা দেখায় দিই, এই ক্লাসেই তাহলে লগের ভ্যালুগুলো তোমরা শিখে যাবে, যে আমরা লগের ভ্যালু, ঠিক আছে, লগের মান আমরা শিখবো। দেখো, লগ লগ 0, লগ 0 মানে কি, লগ 0 তো অসংজ্ঞায়িত, আছে, এটা হবে না। লগ 1 মানে কি, লগ 1 মানে হলো 0, লগ 1 মানে 0। কেমনে লগ 1 মানে 0 হয়, কারণ দেখো লগ 1 মানে হলো আসলে log 10⁻⁴, আর এই যে উপরে পাওয়ার যেটা থাকে সেটাই হলো সামনে চলে আসে, তার মানে log 10⁻⁴ মানে আসলে 0। আচ্ছা, এইবার অন্যদিকে আমরা যদি দেখি যে ভাইয়া log 10 মানে কি, log 10 মানে কি, আসলে 10 এর পাওয়ার যা আছে কি আছে, log 10 মানে 10 এর পাওয়ার 1, তো 1 তো সামনে চলে আসে, আর বাকিটা তো 1 হয়ে যায়। তো তার মানে দেখো তো, log 1 থেকে log 10 পর্যন্ত এটার রেজাল্ট হলো 0 থেকে 1 এর মধ্যে। তার মানে আমি যদি এর মাঝামাঝি কোনো কিছু লগ বের করতে চাই, log 2, log 3, log 4, log 5, তার মানে সবগুলোই কিন্তু 0 থেকে 1 এর মধ্যে রেজাল্ট আসবে, দশমিকে বা ভগ্নাংশের রেজাল্ট আসবে, এইটুকু তো আমরা বুঝতেছি, তাই না, দশমিকের রেজাল্ট আসবে। তো চলো তাহলে এবার একটু আমরা সেগুলো করি, যে ভাই log 2 এর ভ্যালু কত। সো log 2 এর ভ্যালু আমরা বের করব, যে এটা হলো 2 এর থেকে 1 বেশি, 2 এর সাথে 1 যোগ করলে কত হয় 3, বাট যেহেতু দশমিকে আসবে তার মানে এটা হলো 0.3। আচ্ছা ভাই, তাহলে log 3 এর ভ্যালু কত। সো এখানে আবার একটু কাহিনী আছে, এখানে 1 যোগ করব না, এখানে হলো প্রিসাইজ নাম্বার পাইতে চাইলে এখানে আমরা 2 যোগ করব। সো লগ হলো এটা 0.5। সো তাহলে ভাই ওকে, 2 এর সাথে 1 যোগ করলাম, 3 এর সাথে 2 যোগ করলাম, তাহলে বাকিগুলোর সাথে কি কত যোগ করব ভাই, দেখো বাকিগুলোর সাথে কি আরো বেশি যোগ করব না, এরপর থেকে সবার সাথে আমরা 2 করে যোগ করব। log 4 হলো 0.6, log 5 হলো কত, log 5 হলো 0.7, ওকে। তারপরে log 6 কত, log 6 হলো তোমার 0.8। আচ্ছা ভাই, এখন কথা হলো যে ভাই তাহলে তো মনের সুখে আমি আগাইতেছি, log 7 মানে হলো 0.9 হবে নাকি, তারপরে কি বলে log 8 মানে হলো 0.10 হবে, ঠিক আছে। 0.10 মানে কত, 0.10 মানে কত, 0.10 মানে হলো 1 হয়ে যাবে, তাই নাকি, হ্যাঁ তাই নাকি। তারপর log 9 মানে মনের সুখে তুমি আগাইতেছো, আরে ভাই, ভাই বলছে 2 যোগ করতে, 1.1 হয়ে যাবে, তাই নাকি। তো আমি কি বললাম ভাই, একের থেকে তুমি বেশি চলে যাচ্ছ লগের ভ্যালুটা। তো আসলে শেষের যে তিনটা, এই তিনটাতে আবার একটা নতুন টেকনিক অ্যাপ্লাই করা লাগে ভাই। এগুলো তো করার কথাই ক্যালকুলেটরে, করতেছি আমরা হাতে হাতে, অবশ্যই ঝামেলা যুক্ত হবে, এইটুকু তো স্বীকার করতে হবে, যে এতটা তো সহজ হলে তো মানুষ ক্যালকুলেটরই আবিষ্কার করতো না। তো এটা তো অবশ্যই ঝামেলা যুক্ত হবে, এটুকু তো মানতেছি। প্রথমে আমরা 1 যোগ করলাম, তারপর কতগুলোতে 2 রাখলাম, শেষের তিনটাতে এসে আবার ঝামেলা করতেছি, শেষের তিনটাতে এসে 5 করে, মানে লাইক 0.05 করে আগাবো। এটা হলো 85 হবে, কারণ জায়গা নাই তো, আর একের ভিতরে আমার শেষ করতে হবে, ভাইয়া তো বলছে একের ভিতরে শেষ করতে হবে। এটাতে আবার 0.05 যোগ করো, 0.90 হলো, এটা লাস্টেরটা হলো 0.95। সো লাস্টের তিনটা একরকম হবে, আর শুরুরটা একটু, এটা একটু ডিফারেন্ট হবে, আর মাঝখানের গুলা চারটা আবার একরকম হবে। সো মানে এই করলে এটা আসলে লাগে। লগের ভ্যালু তোমার, মানে তুমি বলতে পারো যে ভাই এরকম একটা প্রশ্ন না পারলে আর কি হয়েছে, একটা প্রশ্ন তো 1 মার্ক। লগের ভ্যালু তোমার লাগবেই, প্রত্যেক বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় লাগবে, এটা আমি গ্যারান্টিড বলতে পারি মোটামুটি। কারণ পিএইচ এর প্রশ্নে লগ লাগে, তারপরে এই যে এখন যেটা করতেছি এখানে লগ লাগে, ঠিক আছে। যে ডেসিবেল শব্দের তীব্রতা লেভেল। সো আলটিমেটলি তুমি যদি না পারো তাহলে ঝামেলায় পড়বা। সো আমরা দেখলাম এখন আমাদের কত বের করতে হবে, লগ 2 মানে কত বলছি, 0.3, তাই না। সো আলটিমেটলি তাহলে দেখো তো 10 × 5.3 আসলো, 10 × 5.3 মানে কত, 53। দেখো তো অপশনে 53 আছে কিনা, একটাই আছে, যে ক নাম্বার 53, উত্তর হবে 53। দেখো এই যে তুমি লগের ভ্যালু পারো মানে সবকিছু পারো। 10 গুণ তীব্রতা সম্পন্ন কোন শব্দের তীব্রতার পরিমাণ নিম্নের কোনটা। আচ্ছা,
সো 10 গুণ তীব্রতা সম্পন্ন, মানে নর্মালি যে তীব্রতা হয় তার থেকে 10 গুণ বেশি তীব্রতা হয়েছে। সো তাহলে যদি হয়, দেখো আমরা জানি যে বিটা ইকুয়ালস টু কি, বিটা ইকুয়ালস টু 10 লগ আই বাই আই নট। তো এটা হলো নর্মাল, ঠিক আছে, এটা হলো নর্মাল। এর থেকেও 10 গুণ বেশি করতে চাইছি, ধরলাম যে বিটা প্রাইম এর থেকেও বেশি 10 গুণ, এটার একক কিন্তু, এগুলোর একক কিন্তু আবার ডেসিবেল, ঠিক আছে। সো এটার কত, লগ 10i 10i বাই আই নট, তাই না? আগের থেকে 10 গুণ বেশি করছি, যে 10 গুণ তীব্রতা সম্পন্ন শব্দের তীব্রতার পরিমাণ নিচের কোনটা। আচ্ছা, প্রমাণ তীব্রতা থেকে 10 গুণ, আচ্ছা প্রমাণ তীব্রতা থেকে 10 গুণ, তার মানে আই নটের 10 গুণ, আই নটের যদি 10 গুণ হয়, তার মানে উপরেরটাই আমরা কন্টিনিউ করি, প্রশ্নে বলা আছে আই নটের 10 গুণ, তার মানে আই ইকুয়ালস টু কত, 10i নট, আর নিচে আছে আই নট। তো আই নট কাটাকাটি গেল, তার মানে 10 লগ 10, 10 লগ 10, লগ 10 এর ভ্যালু কত, লগ 10 এর ভ্যালু হলো 1, মাত্রই শিখাইলেন, তাহলে উত্তর হতো কত, 10 ডেসিবেল। তো ভাইয়া দেখি তো অপশনে 10 ডেসিবেল আছে কিনা, 10 ডেসিবেল নাই। তাহলে 10 ডেসিবেল মানে কি জানো, 10 ডেসিবেল মানে 1 বেল। সো 1 বেল কি অপশনে আছে? হ্যাঁ, দেখো খ নম্বরে 1 বেল আছে, তাহলে উত্তর হবে 1 বেল। ডেসিবেল না পাইলে বেল খুঁজবা। আচ্ছা, 1000 হার্জ কম্পাঙ্কের কোন শ্রুতির প্রারম্ভ সীমার তীব্রতা কত? আচ্ছা, তার মানে সর্বনিম্ন কোন শব্দ আমি শুনতে পারি, এটারে এত কাহিনী করে গেজাইছে। 10⁻12, আবার 10⁻12 দিয়ে দিও না ভাই, কান ফেটে যাবে, ঠিক আছে। 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার, এটা সর্বনিম্ন যেটা শুনতে পারি। আর কানে বেদনা শুরু হয় 10⁻0 থেকে, ঠিক আছে। কোন শব্দের তীব্রতা লেভেল 1 ডেসিবেল হলে তার তীব্রতা প্রমাণ তীব্রতার কত গুণ হবে? সো এটার হলো আসলে উল্টা, এতক্ষণ যা ম্যাথ করলাম তার উল্টা। যে ভাই আগের থেকেই বলে দিছে বিটা হলো 1 ডেসিবেল। তো 1 ডেসিবেল যদি হয়, 1 ডেসিবেল ইকুয়ালস টু 10 লগ কত, আই বাই আই নট। এখানে আই এর ভ্যালু বের করতে বলছে, আই এর ভ্যালু বের করতে বলছে যে এটা প্রমাণ তীব্রতার কত গুণ হবে। তো এখন তাহলে চলো দেখি 1 ডেসিবেল মানে কত, 1 ডেসিবেল মানে পয়েন্ট, আচ্ছা 1 ডেসিবেল তো ঠিক আছে বলছে, তাহলে 10 এইদিকে নিয়ে আসি। 10 যদি এইদিকে নিয়ে আসি, একক তার লিখবো না সমীকরণে, 10 এদিকে নিয়ে আসলাম, 0.1 হয়ে গেল, 0.1 লগ আই বাই আই নট। ভালো কথা। তো তোমরা যারা জানো যে ভাই লগ যখন আমরা রিমুভ করতে চাই, তখন লগ এইদিকে নিয়ে আসলে ভাগ টাগ বা গুণ হয় না, ভাই যারা জানো না তারা কিন্তু এটা অ্যাটেম্প্ট নিতে যায় না, ঠিক আছে। জেনে তারপরে অ্যাটেম্প্ট নাও, তাহলে তুমি ভাববা যে ভাই লগ লগ তো গুণ অবস্থায় আছে, এদিকে আনি 0.1 বাই লগ, ভাই ভাই টাটা বাই বাই খতম, ঠিক আছে, শেষ, পুরা শেষ। ঠিক আছে, যা পারো না সেটা করতে চাও না, আগে শিখে নিবা তারপর করবা। ভুলে গেলে আবার ছোটবেলার একটু 9-10 এর বইটা একটু খুলে দেখো যে লগ কিভাবে আমরা অন্যদিকে আনতাম। লগ এইদিকে আনলে পাওয়ার হয়ে যেত, 10 এর পাওয়ার হয়ে যেত। সো 10⁻01 ইকুয়ালস টু আই বাই আই নট। তো আলটিমেটলি যদি আমার আই এর সাথে আই নট এর সম্পর্ক বের করতে বলছে না, তার মানে আই নটের 10⁻1 এত গুণ হলো আই এর মান। দেখো তো, আই এর মান চাইছিলাম না, পেয়ে গেছি, আই এর মান পাইছি। তো উত্তর কোনটা হবে? উত্তর হবে ক, ঠিক আছে, উত্তর হবে ক। ওকে। সো এবার চলো দেখি আমাদের কান সবচেয়ে মৃদু কোন শব্দ শুনতে পারে। মাত্রই বললাম 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার এই মৃদু শব্দ সবচেয়ে শুনতে পারে। প্রমাণ তীব্রতার একক ক্ষেত্রে কোনটা হবে? প্রমাণ তীব্রতায় 1000 হার্জ থাকতে হবে, এবং ওই যে সর্বনিম্ন যে শব্দটা সেটা 10⁻12, ঠিক আছে, 10⁻12 ক। তাহলে এরপরে যদি আসি যে কোন শব্দের তীব্রতা প্রমাণ তীব্রতার 9 গুণ হলে তীব্রতা লেভেল কত ডেসিবেল। আচ্ছা, সো একই কথা ঘুরায় ফিরে ডেসিবেলে যেহেতু চাইছে, তার মানে আরো সহজ, 10 লগ 9 আই নট, মানে 9 গুণ বলেই দিছে ভাই। আই নট কাটাকাটি চলে গেল, তার মানে 10 লগ 9। ভাই লগ 9 এর ভ্যালু কত বললাম? লগ 9 এর ভ্যালু যাদের মুখস্থ হয় না আরেকবার মুখস্থ করে আসো, 0.95 বললাম। তো তার মানে 9.5 ডেসিবেল। এই যে উত্তর, এটা আসবেই, ফরজ গ হলো, এটা আসবেই, আসবে, ঠিক আছে। এরপরে যদি আসি কোন তীব্রতা লেভেল, কোন তীব্রতা লেভেলকে কানের শ্রুতি শুরু করে। আচ্ছা, তুমি বলবা যে ভাই 10⁻12, আরে ভাই এটা দাঁড়াও, তীব্রতা লেভেল বলছে, তীব্রতা বলে নাই ডিরেক্ট, তাহলে কি 10 লগ 10⁻12 বাই আই নট, তাই না? আই নট এর মান কত, প্রমাণ তীব্রতার মান কত, সেম। এই দুটো কাটাকাটি চলে গেল, কাটাকাটি চলে গেলে কত হবে, 10 লগ 1। ভাই লগ 1 বা 10⁻0, তাই না? ভ্যালু কত, তার মানে এটা পুরাটা হলো 0, এটা যদি 0 হয় 10 এর সাথে গুণ করলে এটাও 0 হয়ে যাবে, সো 0 ডেসিবেল। মানে আমরা 0 ডেসিবেল থেকেই শব্দ কোনো কিছু শোনা শুরু করি। ঠিক আছে, সো 0 ডেসিবেল হলো আমরা নিম্নতম যে শব্দটা এখান থেকে শোনা শুরু করি। আচ্ছা, এইবার চলো আমরা দেখি যে শব্দের তীব্রতা লেভেল মাপার একক কি। মাত্র বারবার তীব্রতা লেভেল মাপতেছিলাম, এতক্ষণ মেপে আসলাম। তীব্রতা মাপি ওয়াট পার মিটার স্কয়ার দিয়ে, আর তীব্রতা লেভেল মাপি ডেসিবেল দিয়ে বা বেল দিয়ে, ঠিক আছে। ডেসিবেলটাই আর কি সব থেকে প্রচলিত। কোন শব্দের সূচন তীব্রতা বৃদ্ধি কত বৃদ্ধি করলে ওই শব্দের তীব্রতা লেভেল 1 বৃদ্ধি পায়। এটা অনেকে মুখস্থ করে ফেলে যে ভাই 26%, আর যদি বুঝে পড়তে চাও তাহলে চলো দেখি। সেটা হলো যে নর্মালি ধরো যে বিটা আছে সামথিং, তো এটাকে তোমার বলা হয়েছে যে 1 ডেসিবেল বৃদ্ধি পায়। তো ধরো যে এখানে
তীব্রতা লেভেল 1 ডেসিবেল বৃদ্ধি পাবে কতটুকু বৃদ্ধি করলে। তো আমরা সূত্রটা আগে লিখি যে লগ আই বাই আই নট, তাই না? সো এখন ধরো যে এইটার ধরলাম যে আমাদের হিসাবের সুবিধার্থে ধরলাম যে এইটা হলো তোমার আহ, এটা ধরলাম যে উপরেরটা হলো 10⁻12। এখান থেকে আমরা শুরু করি, আমরা যে কোনো র্যান্ডম নাম্বার ধরে নিতে পারি আমাদের হিসাবের সুবিধার্থে, কাটাকাটি চলে যায়। সো আলটিমেটলি রেজাল্ট কত আসে? 0 ডেসিবেল। তো আমি 0 ডেসিবেল থেকে 1 ডেসিবেল বানাইতে চাই, আমার কি করতে হবে? সো চলো, যদি কোনো কিছু এরকম 1 ডেসিবেল হয়, ঠিক আছে, এটা আসলে না করলেও হতো। 1 ডেসিবেল যদি হয় তার মানে 1 ডেসিবেল, আমি একটু আগে যেটা করতেছিলাম, ওকে, 1 ডেসিবেল যদি করতে চাই, আচ্ছা আমরা তো এটা করেই আসলাম হুদাই, তাহলে এটা আমি লিখতেছি, ঠিক আছে। এটা তো আমরা করেই আসলাম যে 1 ডেসিবেল হয়েছে 10 লগ আই বাই আই নট, তাই না? দিয়ে আমরা ওই যে আই নটের সাথে আই এর সম্পর্ক বের করলাম যে ওকে, তাহলে এটা হলো কি হবে? 0.1, 10⁻01 হবে, দিয়ে ইকুয়ালস টু আই বাই আই নট হবে। সো এখনো আচ্ছা, এটা হলো কাইন্ড অফ মুখস্থ করেই ফেলতে হবে, এটা বের করার কোনো সিস্টেম নাই স্যাডলি, ঠিক আছে। স্যাড ব্যাপার স্যাপার মুখস্থ করে ফেলতে হবে, কারণ আমরা এইটার ভ্যালু হাত দিয়ে বের করতে পারবো না। 10⁻10⁻1 এটা আমরা বের করতে পারবো না, ঠিক আছে। যেহেতু বের করতে পারবো না, এই একটাই মুখস্থ রাখা লাগে, সেই কত? এটার মান হলো 1.26, এটার মান হলো 1.26। ভাই তাহলে 1.26 গুণ যদি হয় তাহলে কতটুকু বৃদ্ধি পাইছে? 0.26 বৃদ্ধি পাইছে। তো 0.26 বৃদ্ধি পাইছে, কিন্তু এটাকে শতকরায় নিতে হলে কি করতে হয়? শতকরায় নিতে হলে 100 দিয়ে গুণ করতে হয়, তাই না? শতকরায় নিতে হলে 100 দিয়ে গুণ করতে হয়, তার মানে যদি এটা 100 দিয়ে গুণ করি কত হয়? 26% হয় না? তো তাহলে এটা কিন্তু আমাদের একটু মুখস্থই রাখতে হবে যে যদি তুমি 1 ডেসিবেল বৃদ্ধি করতে চাও তাহলে 0.26 বৃদ্ধি পায়, অথবা 0.26 কে পার্সেন্টেজে নিলে 26% হয়, ঠিক আছে। এই জিনিসটা একটু আগে করলাম, বাট এই যে এটা ক্যালকুলেটর ছাড়া আসলে মুখস্থ রাখতে হবে, একটাই মুখস্থ রাখতে হয়। ভূমিকম্প হতে উৎপন্ন শব্দ কোন পর্যায়ের শব্দ? ভূমিকম্পে কোনো শব্দ আমরা শুনি না, কারণ এটা হলো 20 হার্জের নিচে থাকে। আমরা তো 20 থেকে 20,000 শুনি, তাই না? 20 থেকে 20K শুনি। সো 20 হার্জের নিচে থাকলে সেটাকে বলা হয় শব্দে তর, নট উত্তর। এই সব এর বেশি থাকলে সেটাকে বলা হয় শব্দোত্তর, ঠিক আছে। এর বেশি থাকলে সেটাকে বলা হয় শব্দোত্তর। সো এইটা হলো শব্দোত্তর এর উপরে থাকলে। আর আমরা যেটা বলতেছি যে 20 হার্জের নিচে, সেটা হলো শব্দেতর, ঠিক আছে, কম। আচ্ছা, এবার আসি যে শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা লেভেল কত। যারা মুখস্থ করছো বা এটা মুখস্থ করার একটা টেকনিক আমি মেইন ক্লাসে শিখাই দিব, বা মেইন ক্লাসে যেই ভাই পড়াবে শিখাই দিবে। সো শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা লেভেল আমরা নর্মালি কথা বলি 60 ডেসিবেলে। শ্রেণীকক্ষে তো একেবারে নর্মালি কথা বলতেছো, চিল করতেছো, এরকম না, টিচার থাকা অবস্থায় আর কি কথা বলতেছি। শ্রেণীকক্ষে তো সবাই একটু হলেও আস্তে কথা বলে। তো তাহলে তোমার এখানে 50 ডেসিবেল হবে। সো 50 ডেসিবেল আসল উত্তর হলেও তপন স্যার তার নিজের বইতে কেন জানি 40 ডেসিবেল দিয়ে রাখছে। সো তোমাদের যেটা মনে পড়বে পরীক্ষার হলে দিয়ে দিবা, আল্লাহ ভরসা, কোনো টেনশন নাই, ঠিক আছে, হয়ে যাবে, কোনো না কোনো একটা ভাগ্যে থাকলে হবে। শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা 3 গুণ হয়েছে। ধরো সবাই একটু স্যার বাইরে বের হয়েছে, সবাই 3 গুণ জোরে কথা বলা শুরু করছে। ভাই 3 গুণ মানে কত? একটু আগে শিখাইছিলাম যে log 3 এর ভ্যালু কত? log 3 এর ভ্যালু হলো 0.5, তাই না? সো তার মানে আসলে আগের তুলনায় 5 ডেসিবেল জোরে সবাই কথা বলা শুরু করবে, 5 ডেসিবেল জোরে। তো আগে যদি সবাই, একটু আগে কি আগের এমসিকিউতে দেখলাম সবাই কত জোরে কথা বলতেছে? একটু আগে দেখলাম যে সবাই হলো তোমার 40 ডেসিবেল জোরে কথা বলতেছে। তো এখন হলো 5-এর কাছাকাছি মতন হবে, সো 45, 44.5। কিন্তু কথা হলো যে এই যে তপন স্যারের বইয়ের এটা প্রশ্ন, স্যার সবগুলো অপশন এত ক্লোজ দিয়ে রাখছে, এটা ক্যালকুলেটর ছাড়া বের করা পসিবল না। সো আমার সাজেশন হলো এই প্রশ্ন যদি দেখো, ইনস্ট্যান্ট দেখার সাথে সাথে ভাইয়ার কথা মনে করবা যে ভাইয়া এই প্রশ্ন ক্যালকুলেটর ছাড়া হাতে করা পসিবল না, হাতে করার মুরদ কারণ নাই, ঠিক আছে। সো তাহলে যদি না থাকে তাহলে তুমি এটা ভুলভাল দাগানোর থেকে এটা দাগাইও না, স্কিপ মারো। স্কিপ মারলে তোমার হলো 0.25 নেগেটিভ খাওয়া থেকে তুমি শিওর বেঁচে গেলা, অন্য কোনো একটা প্রশ্নে সময় নষ্ট করো। দেখো আমরা তো অ্যাপ্রক্সিমেট বের করতে পারি, সর্বোচ্চ হলে আমরা অ্যাপ্রক্সিমেট বের করতে পারি লগের ভ্যালু, ক্যালকুলেটর ছাড়া কে পারবে যে এত হলো ক্লোজলি বের করতে? সম্ভব না। আমরা 5 পর্যন্ত গেছি ভাই, কিন্তু অপশন এত কাছাকাছি থাকলে তুমি সেটা কেন অ্যাটেম্প্ট নিবা? সেটা সুইসাইডাল একটা মানে ডিসিশন হবে তোমার জন্য, যে তোমার মার্ক কাটা চলে যাবে ওখানে। আচ্ছা, তো এখন চলো দেখি যে একটা ভ্যাকিউম ক্লিনার ও একটা টিভির তীব্রতা লেভেল হবে যাবে এইটা। এগুলো হলো তোমার একেবারে দেখো বুয়েটের প্রশ্ন 14-15 সালের, এগুলো রাখছি এই কারণে ইনকেস দিয়ে দেয় এই টাইপের প্রশ্ন, কি করবা? মনে থাকলে দাগাবা, না মনে থাকলে দাগাবা না। 86 আর 84 ভাই সরাসরি যোগ করা যাবে না, এদেরকে হলো তীব্রতাতে নিয়ে যেতে হয়। তীব্রতাতে
নিয়ে গিয়ে যোগ করে তারপরে আবার তীব্রতা লেভেল বের করতে হয়। তার মানে দেখো কাইন্ড অফ এরকম করতে হয় যে এদের হলো তীব্রতা লেভেল দেওয়া আছে, দুইটা β1 β2 দেওয়া আছে। এই β1 β2 থেকে হলো এদের তীব্রতা লেভেলে নিয়ে যেতে হয়, তীব্রতাতে নিয়ে যেতে হয়, I1 I2 তে নিয়ে যেতে হয়। I1 আর I2 যোগ করা লাগে, করে I বের করা লাগে নতুন আইটা, সেই আই থেকে আবার নতুন করে বিটাতে নিয়ে যেতে হয়। বিশাল কাহিনী করা লাগে ক্যালকুলেটর ছাড়া, যেটা নাকি কোয়াইট ইম্পসিবল এত সূক্ষ্মভাবে বের করা, প্লাস অপশনগুলো এত কাছাকাছি, এটা সম্ভব না। যদি তোমার মনে থাকে তাহলে মনে রাখবা 86 আর 84টা এরকম ছিল যে 88 হবে, আসলে এই একটাই আসবে, মানে লাইক আসার কথা না এগুলো মেডিকেলে, বাট যদি চলে আসে আমি দেখে রাখতাম সব সময়, ঠিক আছে? আমি এগুলো যখন করতাম সবগুলো দেখে রাখতাম, ক্যালকুলেটর ছাড়া আর কি করা না করার, ক্যালকুলেটর হাতে দিলে তো হয়েই যেত সবকিছু। আচ্ছা, এবার আসো সেম রকমের প্রশ্ন। 93 আছে, 85 আছে, ভাই সবার একটা β1 আছে β2 আছে। সো β1 আর β2 আছে, এখান থেকে হলো I1 I2 বের করতে হয়, ঠিক আছে? I1 আর I2 বের করে এই দুটার হলো আলাদা করে যোগ করে তারপরে যে আইটা আসে সেটার আবার বিটা বের করতে হয়। সো ভাই একই কাহিনী, ক্যালকুলেটর ছাড়া কোয়াইট ইম্পসিবল, যেখানে অপশন এত কাছাকাছি। সো সম্ভবই না। এটার উত্তর হলো 93.64 ডেসিবেল, এটা হলো, ঠিক আছে? মনে থাকলে ভালো কথা, না মনে থাকলে কিছু করার নাই, ঠিক আছে? না মনে থাকলে কোনো প্যারাই নাই। আচ্ছা, এবার আসি ইনফ্রাসনিক। ইনফ্রা মানে কম, ঠিক আছে? ইনফ্রা মানে কম, ইনফ্রাসনিক সাউন্ডের ফ্রিকোয়েন্সি কত? তাহলে বলো, আমরা কানে শুনি, সনিক মানে শুনতেছি, সো আমরা কানে শুনি, এর থেকেও কম কত হবে? 20 হার্জের কম হবে। আমরা তো 20 থেকে 2000 তো শুনি, সো এগুলো তো আমরা শুনি। সো আর 20 হার্জের বেশি ওইটাকে বলে আল্ট্রাসনিক সাউন্ড। সো 20 হার্জের কম হলে সেটাকে বলা হয় ইনফ্রাসনিক সাউন্ড। আচ্ছা, সো এবার দুইটা শব্দের উৎসের ক্রিয়ায় তীব্রতা প্রতি সেকেন্ডে 4 বার পর্যায়ক্রমে হ্রাস বৃদ্ধি পায়। ভাই 4 বার সাউন্ড বাড়লো, 4 বার কমলো, তার মানে বিট কয়টা হয়েছে? 4টা বিট হয়েছে, ঠিক আছে? তাহলে বিট হলো 4টা হয়েছে, ওকে? মানে প্রত্যেকবার সাউন্ড বাড়া মানে একটা করে বিট হওয়া। বিট কোন ঘটনার ফল? দেখো, দুইটা তরঙ্গ যদি পারফেক্টলি পড়তো, একই দশায় পড়তো, আমরা তখন বলতাম গঠনমূলক ব্যতিচার। যদি পারফেক্টলি না পড়ে বিপরীত দশায় পড়তো, তখন আমরা বলতাম স্থির তরঙ্গ হয়েছে। আর যদি এখন এতটা পারফেক্টলিও না, আবার একেবারে বিপরীত দশায়ও না, মোটামুটি লাইক এরকম করে পড়ছে, তখন কি হয়? তখন সেটাকে আমরা বলি যে বিট তৈরি হয়েছে। তার মানে সবগুলোই কিন্তু পরিপাতন হয়েছে, একটাতে পারফেক্টলি সমদশায় উপরিপাতন হয়েছে, একটাতে বিপরীত দশায় উপরিপাতন হয়েছে, আর একটাতে অতটাও পারফেক্টলি না, মোটামুটি একটা উপরিপাতন হয়েছে। সো সবগুলোই কিন্তু পরিপাতনের ফলে হয়। তাহলে স্থির তরঙ্গও পরিপাতনের ফলে তৈরি হয়, আবার হলো এদিকে যে বিট সেটাও উপরিপাতনের ফলেই তৈরি হয়। সো উপরিপাতনের ফলেই এটা হলো তৈরি হয়েছে। আচ্ছা, সো এবার আসি, কোন গ্যাসে 50 সেন্টিমিটার এবং এত তরঙ্গ 50.5 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দুইটা তরঙ্গ দেওয়া আছে, প্রতি সেকেন্ডে 6টা বিট উৎপন্ন করলে ওই গ্যাসের শব্দের বেগ কত হবে? ঠিক আছে, সো চলো দেখি। আমরা জানি যে ভি বের করতে বলছে। আচ্ছা, কি কি দেওয়া আছে দেখি। দুইটা ল্যামডা দেওয়া আছে, ওকে? λ1 দেওয়া আছে, λ2 দেওয়া আছে। কি করা যায় চলো আমরা দেখব। আচ্ছা, সো বিট বলছে 6টা। সো আমরা জানি যে বিট হলো দুইটা তরঙ্গ যে কম্পাঙ্ক সেটার বিয়োগফল, তাই না? f1 মাইনাস f2, 6 হলে তার মানে বিট 6টা, তাই না? f1 মাইনাস f2। সো f1 কি আমরা আবার জানি যে v ইকুয়ালস টু f ল্যামডা, v ইকুয়ালস টু f ল্যামডা, অতএব হলো f ইকুয়ালস টু তোমার কি v বাই ল্যামডা। সো এখানে দেখো দুইটা তরঙ্গ, তার মানে এদের ল্যামডা ডিফারেন্ট হবে, বাট যেহেতু একই মাধ্যমে আছে তার মানে ভি সেম হবে, এদের ভি সেম হবে, ঠিক আছে? এখানে এদের ভি সেম হবে। সো ভি বাই λ1 মাইনাস ভি বাই λ2, একই মাধ্যমে থাকলে ভি সেম থাকে, ইকুয়ালস টু 6। আচ্ছা, সো এবার ভি আমি কমন নিয়ে নিই, ভি আমি যদি কমন নিয়ে নিই, 1 বাই λ1 মানে 50 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটারে নিয়ে যায় 0.5, আর এটা হলো কত? 1 বাই 0.505, ঠিক আছে? সো তার মানে এখান থেকে এটার রেজাল্ট বের করলে তারপর আমার হলো চলে আসবে 6। আচ্ছা, যদিও আমি এটাকে 50ই রাখতে পারি, 50 রাখাটাই আমাদের জন্য মনে হয় বুদ্ধিমানের কাজ হবে, ঠিক আছে? 50 রাখলে হলো তোমার পরবর্তীতে সেন্টিমিটার, বেগটা হলো সেন্টিমিটার এককে আসবে, বাট আমাদের হিসাব করাটা সুবিধা হবে অ্যাটলিস্ট, ওকে? সো চলো দেখি। এটা তো আমরা একটু আগেও একটা ইয়েতে করে আসলাম এরকম সেম কাহিনী, যে তাহলে ভি ইন্টু 50 ইন্টু 50.5, ঠিক আছে? সো 50.5 এটা যদি গুণ করি তাহলে উপরে 50.5 বাই 50, এইদিকে তোমার কি আছে? এদিকে 6 আছে, ঠিক আছে? সো তাহলে ভি ইকুয়ালস টু কত? ভি ইকুয়ালস টু কি দিয়ে দিতে পারি? আচ্ছা, দিয়েও দিতে পারতাম। আচ্ছা, 0.5, আর নিচে হলো আসতেছে কত? 5 ইন্টু 505, দশমিকটা ওইদিকে দিয়ে দিলাম, মানে 10 ওর সাথে গুণ করে দিলাম এখান থেকে নিয়ে। সো আমাদের হিসাব করতে সুবিধা হবে। সো এখন যদি হয় তাহলে ওইদিকে গেলে উল্টায় যাবে। সো ভি ইকুয়ালস টু বলতে পারি 6 ইন্টু উপরে হলো 5 ইন্টু 505, আর নিচে হলো 0.5। ভাই 0.5 মানে কি? 0.5 মানে হলো হাফ। সো হাফ দিলাম কেন? হাফ তাহলে উপরে যে 2 আকারে গুণ হয়ে যাবে। সো আলটিমেটলি আমরা বলতে পারি 6 গুণ 5 গুণ 505, আর হাফ উপরে যেহেতু হলো তোমার 2 আকারে গুণ হয়ে গেছে, সো গুণ 2। সো এখন যদি আমরা বের করি 5 6 30, 30 গুণ 2 হলো 60। সো 505 গুণ 60,
505 গুণ 60 কত হবে? শূন্য, একটা তো শূন্য গেল, এটা তো শূন্যই হবে। এরপরে 6 5 6 30 শূন্য, হাতে 3 3 5 6 30 30, তাহলে এইটা গেল। তো তার মানে 30 300, 30 300, 30 300 কি আছে কিনা চলো দেখি। ঠিকঠাক আছে কিনা, আমাদের সবকিছুই ঠিকঠাক আছে হোপফুলি। সো 30 300 সেন্টিমিটার। আচ্ছা, এটা যে রেজাল্ট আসছে এটা হলো সেন্টিমিটার পার সেকেন্ডে, কারণ আমরা সেন্টিমিটার চেঞ্জ করি নাই। সেন্টিমিটার থেকে আমাদের মিটার নিতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? মিটার পার সেকেন্ড, 303 মিটার পার সেকেন্ড। চলো উত্তর আমাদের ঠিকই আসছে, 303 মিটার পার সেকেন্ড। এরপরে যদি আসি, দুইটা শব্দের ক্রিয়ার লব্ধি শব্দের তীব্রতা প্রতি সেকেন্ডে 4 বার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি পায়। মাত্রই শিখাইলাম যে কয়বার হ্রাস বৃদ্ধি পাবে সে কয়টা বিট হয়েছে। সো 4টা বিট উৎপন্ন হয়েছে, এখানে 4টা বিট উৎপন্ন হয়েছে। দুটি উৎসের কম্পাঙ্কে F1 F2 হলে প্রতি সেকেন্ডে কয়টা বিট উৎপন্ন হবে? F1 মাইনাস F2, বিয়োগফলই হলো বিট, একটু আগে সূত্র দেখালাম। আচ্ছা, এরপরে অজানা কম্পাঙ্কের বাহুতে মোম লাগায় যদি বিট সংখ্যা কমে যায় তাহলে অজানা কম্পাঙ্কে জানা কম্পাঙ্কের কি বেশি হবে নাকি কম হবে? একটা জিনিস খেয়াল রাখবা যে আমাদের এখানে যে দুইটা মানে দুইটা তো জিনিস জানা লাগে, যে F1 জানা লাগে আর F2 জানা লাগে আমাদের বিটটা হিসাব করার জন্য। সো এখন ধরো যে F1 এ যদি আমি মোম লাগাই, যে কোনো একটাতে, ধরো যে আমি যদি F1 এ মোম লাগাই এটা ভারী হয়ে যায়, ঠিক আছে, এটা ভারী হয়ে যায়, মোম লাগালে ভারী হয়ে যায়, ঘষলে হালকা হয়। তো এটা ভারী হয়ে গেছে। ভারী হলে যদি হলো ওভারঅল যদি ভারী হয়, এটা যদি বড় হতো, ধরো যে ধরি আমরা একটা ধরে নিয়ে ম্যাথ করি, তাহলে তোমার বোঝাতে আমার সুবিধা হবে। ধরলাম যে এটা ছিল 100, এটা ছিল 95, ঠিক আছে, এটা হলো 95, এটা হলো 100। সো এটা ভারী হয়ে গেলে কত হয়ে যাবে? ভারী হওয়ার পরে এটা হয়ে গেছে, মনে করো 100 থেকে একটু কমে গেছে, 99 হয়ে গেছে, এটা 95। সো যদি এটা আগের থেকেই বড় থাকতো, ভারী হওয়ার পরে বিট সংখ্যা কমে যাওয়ার কথা, ভারী হলে বিট সংখ্যা কমে যেত, ঠিক আছে, এটা যদি বড় থাকতো ভারী হলে বিট সংখ্যা কমে যেত। আর এটা যদি এরকম হতো যে না, আচ্ছা কেস এরকম ছিল না, কেস ছিল এরকম যে F2 মাইনাস F1 ছিল, এটা আগের থেকে হালকা ছিল। সো তার মানে ব্যাপারটা এরকম ছিল যে না, এইটা ছিল 95 আর এটা ছিল 90। আমি 5 তো যে কোনো ভাবেই হতে পারে, তাই না? 100 থেকে 95 বিয়োগ করলেও 5 হয়, বিট তখনও 5টা হবে, আবার 95 থেকে 90 হলেও 5টা হবে। সো তো কিন্তু তখন যদি ভারী হয়, ভারী হওয়া মানেই তার কি কম্পাঙ্ক কমে যাওয়া, ভারী হওয়া মানেই তার কম্পাঙ্ক কমে যাওয়া, ভারী হয়েছে। সো ভারী হওয়ার পরে তার কম্পাঙ্ক কমে কত হয়েছে? তার কম্পাঙ্ক কমে হয়ে গেছে ধরো যে 89 হয়েছে, ঠিক আছে, তার কম্পাঙ্ক কমে 89 হয়েছে। সো তখন তার বিট কত হতো? 95 মাইনাস 89, তার বিট হতো তখন 6টা। সো তার মানে দেখো, ভারী হলেই যে বিট বাড়বে বা কমবে আমি শিওরলি বলতে পারতেছি না। ভারী হলে আগের থেকে যেটাকে তুমি ভারী বানাইছো সেটা যদি আগে বড় থাকে তাহলে এখন বিট কমে যাবে, কারণ সে নিচে নেমে আসতেছে। আর যদি হলো তুমি ভারী করছো যেটা, সেটা যদি আগে থেকেই ছোট থাকে তাহলে সে এখন কমে গেলে উল্টা আরো বিট বেড়ে যাবে। তো এটা দিয়েই কিন্তু আমি বলতে পারি যে অজানা কম্পাঙ্ক কি বড় নাকি ছোট, এখান থেকে বলতে পারি। চলো দেখি এই প্রশ্নটা এবার পড়ি। যে মোম লাগালে বিট সংখ্যা কমে যায়, তার মানে আমাদের কেস 1, মোম লাগাইছো বিট সংখ্যা কমে গেছে, তাহলে কি এটা কি বেশি ছিল না? F1 গ্রেটার দেন F2 ছিল। সো তার মানে কি অজানা কম্পাঙ্ক বড় ছিল, বড় হবে, অজানা কম্পাঙ্ক বড় হবে, বুঝছি। আর সেম কাহিনী, বাট বিট সংখ্যা বেড়ে গেল আমাদের কেস 2, তার মানে কি অজানা কম্পাঙ্ক ছোট ছিল, তাই না? কেস 2 তে ছোট ছিল। সো তাহলে এটা একটু বুঝা পড়তে হবে, তাহলে কাজ হয়ে যাবে। এ আর বি দুইটা সুর শলাকা সেকেন্ডে 10টা বিট উৎপন্ন করে। বি এর কম্পাঙ্ক 480 হার্জ হলে এর কম্পাঙ্ক কত হবে? আচ্ছা দেখো, 10টা বিট উৎপন্ন করতে হলে 480 একটা বলেই দিছি। 480-র সাথে 10টা বিট করার জন্য হয় তোমার হতে হবে 470 হার্জের একটা ইয়ে, অথবা 490। দেখো তো, এখন একটা শর্ত বলেই দিছে যে এফ এ এফ বি, তার মানে কম হবে, তার মানে এই যে 470 হবে এখানকার উত্তর। দেখো তুমি যদি প্রশ্নটা ভালো মতন পড়ো, এখানে আসলে মোমটম লাগানোর কোনো কাহিনী নেই, এটা আরো খুবই সহজ, প্রশ্নের ভিতরেই উত্তর বলে দেওয়া আছে যে 470 হার্জ হবে। আচ্ছা, নিচের কোনটা হারমোনিক? হারমোনিক হওয়ার জন্য হলো তোমার একেবারে সরল গুণিতক আকারে থাকতে হয়, ঠিক আছে। সো সরল গুণিতক আকারে থাকতে হয় মানে কি, যে n 2n 3n এইভাবে থাকতে হয়, 4n এইভাবে থাকতে হয়। সো তার মানে এখন দেখো তো, 50-এর সাথে 75 কি সরল গুণিতক? না। 75-এর সাথে 100 সরল গুণিতক? ভাই প্রথম দুটো অপশন দেখে আমি বলতে পারতেছি না। 75-এর সাথে 125 সরল গুণিতক? না। 50-এর সাথে 100 সরল গুণিতক? হ্যাঁ। 50-এর সাথে 150 সরল গুণিতক? হ্যাঁ। তো 50 দুগুণে 100, 3 50 150। সো লাস্টেরটা হবে উত্তর, দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, যদি কয়েকটি শব্দ একের পর এক উচ্চারিত হয়ে একটা সুরযুক্ত শব্দ তৈরি করে তাকে বলা হয় মেলোডি। মেলোডিয়াস সাউন্ড, সুন্দর একটা সাউন্ড, একটার পর একটা সুর তৈরি হলে সেটাকে বলা হয়
হয় মেলোডি। F1 আর F2 দুইটা সুরের সুর বিরাম বা সুর অনুপাত মানে হলো ভাগ করা লাগে, লিটারালি ভাগ করা লাগে। সো ঘ হবে এখানকার উত্তর, যে দুইটাকে ভাগ করলে সেটাকে বলা হয় সুর বিরাম। সমসঙ্গতিপূর্ণ স্বর সমষ্টিকে কি বলা হয়? সেটাকে বলা হয় স্বরগ্রাম। ঠিক আছে, সমসঙ্গতিপূর্ণ স্বর সমষ্টিকে স্বরগ্রাম বলা হয়। যে একটা গ্রামে অনেক মানুষ থাকে, সেরকম স্বরের গ্রামে অনেকগুলো স্বর থাকে। সো দুই সুরের কম্পাঙ্কের অনুপাতকে কি বলা হয়? মাত্রই বললাম, অনুপাত বা ভাগ করলে তখন সেটাকে সুর ব্রাম বা সুর সুরের অনুপাত বলে, সুরানুপাত বলে। ওকে, সো তারপরে এবার যদি আমরা আসি যে হারমোনিক বা সমমেল হচ্ছে যে উপসুরের কম্পাঙ্ক মৌলিক উপসুরের কম্পাঙ্কের কি, মাত্রই বললাম হারমোনিক হতে হলে সরল গুণিতক হতে হয়, 2n 3n এমন হওয়া লাগে। সো সরল গুণিতক হতে হয়, কোনো ভগ্নাংশ টগ্নাংশ হলে হয় না। আচ্ছা, বদ্ধনলে উৎপন্ন পঞ্চম সমমেল হলো কি? আচ্ছা চলো দেখি। বদ্ধনলে খালি বিজোড় যে সুর বা কম্পাঙ্ক সেটা তৈরি হয়। সো বদ্ধনলে 1n তৈরি হয়, তারপরে 3n তৈরি হয়, 5n তৈরি হয়। সো এখন কথা হলো যে এই 5nটাই হলো পঞ্চম। এই 5 দেখে আমরা বুঝবো এটা হলো কত নাম্বার সমমেল, এটা হলো ফিফথ সমমেল, পঞ্চম সমমেল। কিন্তু এইখানে একটা কথা আছে, কিন্তু এটা কি হলো উপসুর। উপসুর কিভাবে হিসাব করি? উপসুর হিসাব করি কয়টা? এটা হলো মূল সুর, এটাকে বলা হয় মূল সুর। ঠিক আছে, এটা হলো মূল সুর, মানে উপসুরের হিসাব আলাদা আর সমমেলের হিসাব আলাদা। এটা হলো প্রথম উপসুর, এটা হলো প্রথম উপসুর, তারপর এটা হলো দ্বিতীয় উপসুর, এটা হলো দ্বিতীয় উপসুর। তার মানে দেখো, উপসুর আর সমমেল কেউ যদি গুলায় ফেলো তাহলে কপালে দুঃখ আছে ভাই। প্রথমটা হলো মূল সুর, এর পরের গুলো হলো একটা একটা করে সিরিয়ালি বসা, প্রথম উপসুর দ্বিতীয় উপসুর। আর সমমেল হিসাব করবা কি দিয়ে? কত গুণ সেটা দিয়ে সমমেল হিসাব করবা। তার মানে পঞ্চম সমমেল আসলে কয় নাম্বার উপসুর? পঞ্চম সমমেল আসলে দ্বিতীয় উপসুর। দেখি আমার কথা মিলে কিনা। পঞ্চম সমমেল আসলে দ্বিতীয় উপসুর, কথা মিলছে। সো সমমেল আর উপসুর একই জিনিস না, দুইটা দুই ভাবে হিসাব করা লাগে। একটা টান দেওয়া তারের মূল সুরের কম্পাঙ্ক এন নট, তারটির টান দ্বিগুণ করলে মূল সুরের কম্পাঙ্ক কত হবে? আমরা কম্পাঙ্কের ফর্মুলা জানি, এন বাই এফ, যেটা দিয়েই তুমি করো না কেন। ঠিক আছে, 1/2L ইন্টু রুট ওভার T/M, T/M। ঠিক আছে, তো এখন তুমি দেখো এই টি যদি 2 গুণ হয়ে যায়, তার মানে কি এন আসলে ঘুরায় ফিরে কতটুকু হয়ে যাবে? এন আসলে √2 গুণ বেড়ে যাবে, তাই না? যেহেতু এটা রুটের আর ভিতরে আছে, সো এটা 2 গুণ হলে √2 গুণ হয়ে যাবে। সো উত্তর কি হবে? খ হবে উত্তর। ওকে, খ হবে এখানকার উত্তর। সুর হচ্ছে কোনো উৎস থেকে নিঃসৃত শব্দের যদি কম্পাঙ্কের সংখ্যা কয়টা হবে? সুর বলা হয় তখন যখন একটা সুর থাকে, সুর তো সুরই একটা থাকে। আর যদি হলো অনেকগুলো সুর থাকে তখন সেটাকে বলা হয় স্বর। ঠিক আছে, সুর আর স্বরের মধ্যে পার্থক্য এই যে দেখো, স্বর কখন বলা হবে? যখন একের অধিক থাকে, আর একটা থাকলে সুর বলে, সুর স্বর, সুর স্বর। খেয়াল দেখো। আচ্ছা, মূল সুর বা মৌলিক সুর হচ্ছে কোন স্বরের মধ্যে বিদ্যমান সুরগুলোর মধ্যে যার কম্পাঙ্ক কি? মূল সুর কাকে দিলাম? একটু আগে মূল সুর লিখলাম, সব থেকে ছোটটাকে মূল সুর বললাম না? তো সবচেয়ে কম কম্পাঙ্কের যে সুরটা থাকে তাকে বলা হয় মূল সুর। তারপরে সমসঙ্গতিপূর্ণ স্বর সমষ্টিকে কি বলা হয়? একই রকম যে স্বর আছে, তার মানে কি অনেকগুলো স্বর একসাথে আছে, তার একটা গ্রামে বসবাস করতেছে, তাহলে এটাকে বলা হয় স্বরগ্রাম। আচ্ছা, অষ্টক কাকে বলে? অষ্টক বলা হয় মূল সুরের ডাবল, যে একেবারে ডিরেক্ট। ধরো মূল সুর হলো 50 হার্জ, তাহলে যদি 100 হার্জের কোনো কিছু থাকে তাহলে 100 হার্জকে বলা হয় মূল সুরের অষ্টক। আবার তুমি বলতে পারো যে ভাই আপনি না বললেন এটা হলো প্রথম উপসুর? এক্স্যাক্টলি, এটা হলো প্রথম উপসুর। সো প্রথম উপসুরকেই অষ্টক বলা হয়, মানে তবে সব ক্ষেত্রে না, যদি দ্বিগুণ হয় সেই ক্ষেত্রে এটাকে অষ্টক বলা হয়। ঠিক আছে, সো প্রথম উপসুরটা যদি দ্বিগুণ হয় মূল সুরের, তাহলে সেটাকে অষ্টক বলা হয়। সো অষ্টক কখন বলা হয়? যখন নাকি হলো দ্বিগুণ হয়। ওকে, সো গেল। সলো কিভাবে তৈরি হয়? সলো মানে কি? সলো হলো এই যে SOLO। সলো তখনই হয়, সলো মানেই তো একা একা, যখন একটা বাদ্যযন্ত্র একা একা বাজানো হয় তখন সেটাকে সলো বলা হয়। ওকে, আর একটা তিনটা শব্দের কম্পাঙ্কের অনুপাত 4-5-6, 4:5:6 হলে তখন যে সুরযুক্ত শব্দের উৎপত্তি হয় তাকে কি বলা হয়? তাকে তখন বলা হয় স্বর সঙ্গতি। একটু খেয়াল রেখো, 4-5-6 এটা হলে তখন সেটাকে বলা হয় স্বর সঙ্গ, সরি, তখন সেটাকে বলা হয় তোমার, সরি, তখন সেটাকে বলা হয় ত্রয়। তিনটা শব্দ আছে না, তখন সেটাকে বলা হয় ত্রয়। আর স্বর সংগতি হয় কখন? স্বর সংগতি হয় যদি হলো 4-5-6-8, চারটা হলে তখন বলা হয় স্বর সংগতি। 4-5-6-8 এটা হলে বলা হয় স্বর সংগতি, এই জন্য আমি একটু টান দিয়ে লিখে ফেলছিলাম। তিনটা আছে না, তিনটা হলে ত্রয়ী, তিনটা হলো ত্রয়ী। ওকে, ওকে।
সো এখন তাহলে চলো দেখি যে অর্ধ সুরের সুর অনুপাত কত, একটু মুখস্থ রাখতে হয়, এগুলো কিছু কিছু জায়গায় আসছে মুখস্থ টাইপের জিনিস। এটা হলো 16:15। আর যেগুলোতে হলো তোমার 9 আছে, ঠিক আছে, সেগুলো হলো এই এন দিয়ে মনে রাখতাম, এগুলো হলো এন আছে আরেকটা শব্দের টোনে। সো এইগুলো হলো এই দুইটাই হলো মেজর টোন আর মাইনর টোন, ঠিক আছে। আর 16:15 এইটা হলো তোমার কি, এটা হলো অর্ধ সুর। ওকে, এরপরে দেখি শব্দের কোন তিনটা কম্পাঙ্কের সমন্বয়ে ত্রয়ী সৃষ্টি হয়। একটু আগে বলো তো ত্রয়ী কিসের জন্য ত্রয়ী হওয়ার শর্ত কি দেখলাম, 4 5 6 এরকম হওয়া লাগে। সো তুমি যদি প্রত্যেকটা ট্রাই করে দেখো দেখবা যে 256 320 আর 384 এইটা 4 5 6 হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। বাট দেখো আমি পড়ছি বলে আমি জানি যে এটা হতে পারে, আমার কাছে মনে হচ্ছে যে এটা হতে পারে। সো চলো দেখি যে এটা আসলেই হবে কিনা, সেটা আমরা একটু চেক করব। 256কে আমরা চলো 4 দিয়ে ভাগ করি, 256কে আমরা 4 দিয়ে ভাগ করি, রেজাল্ট কত আসে? 4 আর 4 6 24, ঠিক আছে গেল। আর এখানে 1 থাকে 6 থাকে, তাহলে 4 4 16, আচ্ছা গেল 64। এখন চলো দেখি 64 যা আসলো, তাহলে 320কে আমরা একটু 5 দিয়ে ভাগ করি, 320কে 5 দিয়ে ভাগ করলেও সেম কাহিনী আসে কিনা দেখি। তাহলে 5 5 6 30, ঠিক আছে, 20 থাকে। সো 4 5 20, তার মানে কি আসলে 4:5 আমরা পেয়ে গেছি কিন্তু। এবার লাস্টের যেটা আছে সেটা একটু চেক করি, 384টাকে চেক করি, 384কে আমরা হলো সেম 6 দিয়ে ভাগ করি। 6 6 36, ঠিক আছে, সাথে কত থাকে 2 আর 4 24, 4 6 24, তার মানে কি আসলে এই তিনজনই হলো কিন্তু ভাগ করলে 64 দিয়ে ভাগ করলে এটা হবে 4, এটা হবে 5, এটা হলো 6। সো 4:5:6 যেহেতু পেয়ে গেছি, গ হবে এখানকার উত্তর। এই যে আমি গ যে সিলেক্ট করলাম এটা সিলেক্ট করছি এক্সপিরিয়েন্স দিয়ে। আর আমি হলো যে ম্যাথটা করলাম এটা করছি আমার হলো তোমার মানে এটা আমি বুঝে করছি দেখে এটা আমি পারছি। সো খালি মুখস্থ দিয়ে আসলে তুমি কখনো শিওর হয়ে উত্তর করতে পারবা না। কোন স্বরে বিদ্যমান সুরগুলোর মধ্যে মৌলিক সুরের কম্পাঙ্ক সবচেয়ে কম? অলরেডি বলে দিছি, সবচেয়ে কম হলো মৌলিক সুরের কম্পাঙ্ক। আচ্ছা, এল মিটার দৈর্ঘ্যের টানাতারের ভর এম কেজি হলে কম্পাঙ্ক এফ হবে কি? এফ এর সূত্র বা এন এর সূত্র আমরা জানি, একটু আগে দেখলাম 1/2L √T/M, তাই না? T/M আমরা দেখলাম। সো তার মানে আলটিমেটলি এখানে হলো তোমার যেটা আমরা ইয়ে করতে পারি যে এই সূত্রের মধ্যে, আচ্ছা দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে এটার ক্ষেত্রে একটু মডিফাই করে আমরা এফেক্টটা আরেকটু অ্যাড করতে পারি, যে এখানে এল অনেক ক্ষেত্রে হলো গুণ করে দেয় উপরে, ঠিক আছে, এল অনেক ক্ষেত্রে গুণ করে দেয় কারণ এটা হলো একক দৈর্ঘ্যে ভর, ঠিক আছে, এটা হলো একক দৈর্ঘ্যে ভর বের করা লাগে। তো সো এই কারণে এটা যেহেতু এম হলো একক দৈর্ঘ্যে ভর, তার মানে দেখো একক দৈর্ঘ্যে ভর বের করার সময় কি করা লাগে, এম হলো একক দৈর্ঘ্যে ভর, তার মানে তোমার দৈর্ঘ্য এল মিটার, এল মিটারে ভর হলো এম, তাহলে একক দৈর্ঘ্যে ভর কত? একক দৈর্ঘ্যে ভর হলো m/l। আচ্ছা, m/l যদি এখানে নিচে লিখি m/l, তাহলে কি হবে দেখো তো, এইটা উল্টায় গেলে কি হবে? এটা উল্টায় গেলে এল তো উল্টায় যেতে পারে, এল তো উল্টায় গেলে তখন কি হবে? 1/2L √T/L/m। তার মানে আলটিমেটলি সমানুপাতিক হিসাবে যদি যাই, সমানুপাতিক হিসাবে এল উপরে থাকবে রুটের ভিতরে আর এম নিচে থাকবে। সো কোনটা মিলবে? ক মিলবে, ঠিক আছে, ক মিলবে। ওকে, যেহেতু একক দৈর্ঘ্যে ভর। আচ্ছা, টানা তারে স্থির তরঙ্গ উৎপন্ন হওয়ার কারণ কোনটা ব্যাখ্যা করো। এই জায়গায় হলো যদিও পারফেক্ট অ্যান্সারটা নাই, তবে মোটামুটি কাছাকাছি অ্যান্সার হলো এখানে স্বরকম্প, স্বরকম্পের কারণে এটা হলো তোমার স্থির তরঙ্গ উৎপন্ন হয়, ঠিক আছে। বইতের প্রশ্নে এটাতে একটু গোজামিল ছিল, একটু ভুল ছিল। আচ্ছা, কি আর করা। একটা পিয়ানো তারের দৈর্ঘ্য এত, ভর এত, মূল কম্পাঙ্ক এফ হলে তবে টান কত? আচ্ছা, সেম কাহিনী, এফ দেওয়া আছে 1/2L, তারপরে √T, একক দৈর্ঘ্যে যেহেতু বের করতে বলছে সো তাহলে বড় হাতের m/l। এখন টি এর ভ্যালুটা বের করতে বলছে, চলো বের করি। তাহলে এখন যদি এটা হয় 2L এইদিকে এসে গুণ হয়ে গেল, 2L এইদিকে এসে গুণ হয়ে গেলে ভিতরে থাকে TLM, আর 2 গুণ হয়ে গেছে F, 2FL হয়ে গেছে। ওকে, স্কোয়ার করে দাও এদিকে, স্কোয়ার যদি করে দিই তাহলে TLM স্কোয়ার করে দিলে হয় 4F²L²। আচ্ছা, এম গুণ করো, এল দিয়ে ভাগ করো, তাহলে টি বের হয়ে আসে। এম দিয়ে যদি গুণ করি তাহলে কত আসে? 4F²L²। এম গুণ হয়ে গেল, এল ভাগ হবে, এল ভাগ হবে মানে কি? এল ভাগ হবে মানে এইখানকার যে এলটা আছে একটা পাওয়ার কাটা যাবে যেহেতু ভাগ হচ্ছে। তাহলে দেখি তো এরকম কিছু আছে কিনা। 4M/F²L খতে আছে, খ মিলে, ঠিক আছে, এটার খালি খ মিলে, সো খ হবে উত্তর। একটা টানা তারে আর তরঙ্গ এত মিটার বেগে চলে, তাদের টান 4 গুণ হলে বেগ কত হবে? আমরা বারবারই দেখতেছি যে v=f λ, তাই না? v=f λ। আবার টানা তারের ক্ষেত্রে এফ এর সূত্র আবার আরেকটা আছে, এফ হলো সামথিং সামথিং, মানে এফ এর সাথে হলো সমানুপাতিক √T/m, তাই না? টি হলো রুটের বর্গমূলের সমানুপাতিক, তাই না? এতবার সূত্রটা লিখলাম, আশা করি মুখস্থ হয়ে গেছে। সো তার মানে টি যদি 4 গুণ করা হয়, এফ কতটুকু হবে? এফ দ্বিগুণ হবে। এফ যদি দ্বিগুণ হয় তাহলে ভি কত গুণ হবে? ভি দ্বিগুণ হবে। তার মানে 1000 থেকে জিনিসটা 2000 হয়ে যাবে। কথা বুঝছো যে এটা 4 গুণ হলে এফ দ্বিগুণ হবে, এফ দ্বিগুণ হলে ভি
ভি হলো দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে। সো তাহলে আমরা এটা দেখলাম, নির্দিষ্ট টান দ্বারা 1000 কম্পাঙ্ক সৃষ্টি করে একই তার উপরিক্ত কম্পাঙ্কের দ্বিগুণ কম্পাঙ্ক সৃষ্টি করতে চাই, তাহলে তারের টান কত হবে? ভাই এফ যদি সমানুপাতিক √T হয়, তাহলে এবার উল্টা কাহিনী বলি, তাহলে এইটা যদি তুমি 2F বানাইতে চাও, তাহলে ভিতরে কত দিতে হবে? ভিতরে 4 দিতে হবে না? যদি এটাকে বাইরে 2 করতে চাও, ভিতরে তো 4 দিতে হবে, 4 এর রুট হলো 2, তো বাইরে তখন 2 চলে আসবে। সো এটাই জিজ্ঞেস করছে যে তোমার দ্বিগুণ করতে চাইলে ভিতরে 4 গুণ করতে হবে। আচ্ছা, সো একটা টানাতারের পরিমাণ 4 গুণ বৃদ্ধি করা হলে কম্পাঙ্ক কত গুণ বৃদ্ধি পাবে? ভাই সেম কাহিনী, এবার আবার ঘুরায় ফিরে উল্টা কাহিনীতে যাচ্ছে। ভাই এটা হলো √T, ভিতরে যদি 4 গুণ করো বাইরে দ্বিগুণ হয়ে যাবে জিনিসটা, সো দ্বিগুণ হয়ে যাবে, এটাই আর কি এখানে জিজ্ঞেস করছে। সো এবার চলো দেখি যে একমুখ বন্ধ নলে শব্দ তরঙ্গ সৃষ্টি করা হলো, নলের তরঙ্গ এমন ভাবে ঠিক করা হলো যেন নলের ভেতরে শব্দ সর্বোচ্চ জোরালো হয়। ভালো কথা, খুবই ভালো। তো এখন নলের ভেতরে শব্দ তরঙ্গের প্রকৃতি কিরূপ? ভাই এত কনটেক্সট দিয়ে কাইন্ড অফ কিছু মুভি আছে না, যে শুরুতে এত জোস স্টার্টিং করে, হিরো ভিলেন এত সুন্দর দেখায়, লাস্টে যে খুবই খারাপ ভাবে বাজে ভাবে এন্ডিং দেয়, এত বাজে ফিনিশিং দেয় যে হলো আর ভাল লাগে না। সো এইখানে যে গল্পটা কইলো ভাই, এই গল্পের কোনো মানে নাই, মানে আমারও পড়ে মেজাজটা গরম হলো এখন শেষের দিকে এসে। ভাই কাহিনী হলো নলের ভেতরেও বাদ দাও ভাই, শব্দ তরঙ্গের প্রকৃতি কি রূপ? ভাই শব্দ তরঙ্গ কি রূপ? শব্দ তরঙ্গ হলো লম্বিক তরঙ্গ, হ্যাঁ। তবে হ্যাঁ, নলের ভেতরটুকু এটুকু তাও রাখতে পারো, কারণ নলের ভিতরে শব্দ তরঙ্গ যেগুলো তৈরি হয় সেগুলো বাড়ি খেয়ে ফেরত আসে, তো সেগুলো হলো স্থির তরঙ্গ হয়। সো মানে তোমার যদি খালি প্রশ্ন এইটুকু থাকতো, উত্তর এটাই পাইতা যে লম্বিক তরঙ্গ শব্দ একটা লম্বিক বা কি বলে অনুদৈর্ঘ্য তরঙ্গ, এবং সেগুলো হলো স্থির তরঙ্গ যেহেতু নলের ভিতরে তৈরি হয়েছে। আচ্ছা গেল, একটি দুই মুখ খোলা নলের মূল সুরের কম্পাঙ্ক 100 হার্জ। ভালো কথা, দুই মুখ খোলা নলে তরঙ্গ তৈরি হয় ধরো এরকম, যে আচ্ছা তরঙ্গ এরকম তৈরি হলো, এরকম তরঙ্গ তৈরি হলো, ওকে। সো 100 হার্জ হলো, ঠিক আছে। সো এখানে 100 হার্জ হলো পাওয়া গেল, ভালো কথা, 100 হার্জ লিখে রাখি, 100 হার্জ। এখন কথা হলো যে এটাকে এক মুখ বন্ধ করে দেওয়া হইলো, এর এক মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, এর এক মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। তখন এর তৃতীয় সমমেলের কম্পাঙ্ক কত? যারা এগুলো পড়ো নাই তারা একটু মেইন ক্লাসটা করো, নাহলে তোমাদের কাছে কঠিন লাগবে। তখন এইরকম একটা তরঙ্গ হয়ে যাবে, মানে জাস্ট তুমি এক মুখ বন্ধ করে দিলে সাথে সাথে এই তরঙ্গ এরকম কনভার্ট হয়ে যাবে। সো তার মানে এইখানে যেটা 1000 হার্জ, দেখো এখানে কারণ কি, এখানে 2টা λ/2 আছে, দেখো এইখান থেকে এইটুকু হলো একটা λ/2, আর এখান থেকে এইটুকু হলো আবার নিচেরটুকু হলো আরেকটা λ/2, তার মানে টোটালি এই জায়গায় 2টা λ/2 তৈরি হয়েছে। তো 2টা λ/2 এর জন্য যদি 1000 হার্জ হয়, আর এখানে দেখো তো সাথে সাথে এক মুখ বন্ধ করার সাথে সাথে পুরাটা হয়ে গেছে সরি 2টা λ/4 আছে, এখানে 2টা λ/4 আছে, ঠিক আছে, এটা 4/1 এটা 4/1। আর এখানে একটা মুখ বন্ধ করার সাথে সাথে একটা ডিসঅ্যাপিয়ার করে চলে গেছে, খালি খালি 4/1 আছে এক্সিস্ট করে। তো যদি দুইটার জন্য 1000 হার্জ হয়, একটার জন্য কত হবে? একটার জন্য এখানে 50 হার্জ। তার মানে কম্পাঙ্ক, মূল সুরের কম্পাঙ্ক কমে যাবে। মূল সুরের কম্পাঙ্ক আগে ছিল 100 হার্জ, তোমার এক মুখ বন্ধ করার সাথে সাথে অর্ধেক হয়ে গেছে, তরঙ্গটাই তো অর্ধেক হয়ে গেছে, সো এখানে অর্ধেক হয়ে যাবে। আচ্ছা ভালো কথা, অর্ধেক হলো। সো এবার যে এই যে অর্ধেক হলো, সরি হ্যাঁ, এই যে অর্ধেক হলো, এই অর্ধেক হওয়ার কারণে এখন জিজ্ঞেস করছে তৃতীয় সমমেলের কম্পাঙ্ক কত। সো আমরা সমমেল বা হারমোনিক বের করা শিখছি না? সমমেল বা হারমোনিক কেমনে বের করে বলো তো? সরল গুণিতক করলেই হয়। প্রথম সমমেল হলো 1 গুণ করা লাগে, ভাই প্রথম সমমেলও নিজেই। দ্বিতীয় সমমেল হলো 2 গুণ করা লাগবে, তাহলে 100। আর তৃতীয় সমমেল কত? 3 গুণ করা লাগবে। তৃতীয় সমমেল তাহলে কত? 150। তাহলে দেখো তো অপশনে 150 আছে কিনা, দেখো এই যে আছে 150 খতে, তাহলে 150 হবে এখানকার উত্তর। সো তাহলে আজকে এই পর্যন্তই, এই চ্যাপ্টার আশা করি নতুন কিছু শিখছো। কিছু জিনিস হয়তো তোমাদের ভুল, যদি মানে কোনো কিছু যদি কনফিউশন থেকে থাকে, পুরোপুরি বুঝে না থাকো, তাহলে মেইন ক্লাসটা অবশ্যই দেখবা। মেইন ক্লাস, মেডিকেলের মেইন ক্লাসটা করলে তো একেবারে 90% ক্লিয়ার হবে। যদি আরো ডেপথে ইঞ্জিনিয়ারিং লেভেলে চাও, তাহলে তোমার একাডেমিক বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের মেইন ক্লাসটা করতে হবে। বাট এই ক্লাসটা করে তোমার হলো অনুশীলনের 90% প্রশ্ন সব তুমি কমন পেয়ে যাবা, মানে 90% প্রশ্ন কভার হয়ে গেছে, আর এই 90% থেকেই তুমি পরীক্ষার হলে 100% কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ তোমাদের সবাইকে এইটুকু ক্লাস ধৈর্য নিয়ে করার জন্য। কোনো কনফিউশন হলে, কোনো সমস্যা হলে আমাকে ট্যাগ করে পোস্ট করে দিও, আমি ইনশাল্লাহ সলভ করে দিব যে কোনো ধরনের সমস্যায়। আল্লাহ হাফেজ।